আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অডিও এবং ভিডিওটা ক্লিয়ার কিনা এই জিনিসটা প্রথমে একটু শিওর হয়ে নি, একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সব ক্লিয়ার তাই না? ওয়ালাইকুম আসসালাম। ওকে, সব ক্লিয়ার আছে। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তো সবাইকে আজকে বাংলার ম্যারাথন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আমার ডাকনাম রাকিব। তোমরা হয়তো নামটা অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে। আর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে। উদ্ভাসের সাথে আছি মোটামুটি 2019 সাল থেকে। নিজের পরিচয়টা একটু দিয়ে নিলাম, কারণ অনেকে হয়তো আমাকে অফলাইন ক্লাসে দেখছো, বাট অনলাইন ক্লাসে আজকে আমি প্রথম। কাউসার ভাই একটু অসুস্থ, যেই কারণে আসলে বাধ্য হয়ে আমাকে ক্লাসটা নিতে হচ্ছে, এবং সবার কাছে কাউসার ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। ওকে, বাপন বলছো আপনার ক্লাস করছি শরীয়তপুর। ওকে, থ্যাংক ইউ। তো আসো, আমাদের আজকের যে টপিকটা, আজকে বেসিক্যালি আমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একসাথে আমাদের শেষ করতে হবে, এবং আমাদের হাতে মোটামুটি সময় আছে ধরো 3 ঘন্টার মতো। 7:30 থেকে 10:30, তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের ম্যারাথনের টাইম। সো এই টাইমের ভেতর আমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেটা আছে দুইটাই শেষ করতে হবে। নর্মালি আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্রথম পত্রটাকে আমরা একটা ক্লাসে শেষ করি, দ্বিতীয় পত্রটাকে আরেকটা ক্লাসে। বাট আজকে একটু ব্যতিক্রম হচ্ছে, আশা করি তোমরা এটার সাথে খাপ খাওয়াই নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো তোমরা জানো যে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে আমাদের নাটকটা, আমাদের সিরাজউদ্দৌলা যে নাটকটা ছিল, যে নাটকটা আমরা অলরেডি এইচএসসি তে 2 বছর ধরে পড়াশোনা করে আসছি। এখন ওইটাকে জাস্ট একটু রিভিশন করে নেওয়া, এবং ওইখান থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেই জায়গাগুলোকে একটু রিভিশন করে নেওয়া, এবং সাথে সাথে আমাদের বাংলা ব্যাকরণের যে টপিকগুলো রয়েছিল সেই ব্যাকরণের টপিকগুলোর মধ্যে থেকে আমাদের কিছু টপিক রয়েছে যেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কারক এবং বিভক্তি। এই জিনিসটা এখন আমাদের পড়া শেষ হয়নি, সো ওই জিনিসটা আজকে আমরা দেখার চেষ্টা করব। এবং একই সাথে আমাদের ছন্দ এবং অলংকার যে টপিকটা আছে, এই টপিকটা তোমরা জানো যে সাধারণত ছন্দ এবং অলংকারের যে টপিক, এইটা আমাদের জন্য নরমালি বইতে আমাদের যে কবিতাগুলো দেয়া আছে সেই কবিতাতে পাঠ পরিচিতি অংশে ওই কবিতাটা কোন ছন্দে রচিত অথবা কত মাত্রায় রচিত এই বিষয়গুলো বিশ্লেষণ করে দেয়াই থাকে অলরেডি। এখন সেই জায়গা থেকে আমাদের কাজটা হচ্ছে ছন্দ এবং অলংকার এতদিন ধরে যেটা মুখস্থ করে আসছে পাঠ পরিচিতি থেকে, সেই বিষয়টাকে আজকে আমাদের মতো করে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আসো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যেই নাটকটা হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা লিখছেন আমাদের আবু জাফর, সিকান্দার আবু জাফর। এটা হচ্ছে ওনার একটু ছোট্ট একটা নাম, ওনার বিশাল যে নামটা, বড় একটা নাম রয়েছে। আসলে আমরা সেই বড় নামটা একটু দেখে নেই। আমাদের সিকান্দার আবু জাফরের বড় যেই নামটা সেটা হচ্ছে সৈয়দ আল হাশমি আবু জাফর মোহাম্মদ বখত সিকান্দার। বিশাল একটা নাম। আমরা একটু দেখি সিকান্দার আবু জাফর, এটা তো হচ্ছে আমরা ওনার যে পুঁথিগত নামটা সেইটা দেখছি। ওনার যে প্রকৃত নামটা হচ্ছে সৈয়দ আল হাশেমি। নাম এখনো শেষ হয় নাই, অস্থির হয় না। সৈয়দ আল হাশেমি, এরপরে হচ্ছে আবু জাফর মোহাম্মদ, এর সাথে হচ্ছে এই যে এখান থেকে যে আবু জাফরটা ছিল সেইটা আবু জাফর, তারপরে হচ্ছে মুহাম্মদ। সৈয়দ আল হাশমি আবু জাফর মোহাম্মদ বখত সিকান্দার, ব খ ত সি কান্দার, এটা হচ্ছে ওনার সম্পূর্ণ নাম। তো সিকান্দার আবু জাফর এটা হচ্ছে ওনার পুঁথিগত নাম। আমরা সাধারণত আমাদের যে নামগুলো থাকে সেই নামগুলোকে যখন সার্টিফিকেটে লিখতে যাই তখন একটু শর্ট করে ফেলি। যেরকম আমার নাম রাকিবুল হাসান, এটা আমার সার্টিফিকেটের নাম। ছোটকালে আমি যখন পড়াশোনা করতাম তখন পড়াশোনা যখন শুরু করি নাই তখন আমাকে হচ্ছে বাবা মা আদর করে বাবু বলে ডাকতো। সো বাবু নামটা আমি আমার নামের শেষে লিখতাম। যখন ক্লাস 1-এ পড়তাম তখন দেখা যাইতো যে আমি হচ্ছে রাকিবুল হাসান, তারপরে হচ্ছে আমার যে ডাক নামটা সেইটা, তার সাথে আমি চৈত্র মাসে হয়েছি, সো সেটার কারণে আমি ওইটার পাশে লিখে দিতাম যে চৈত্র। তারপরে আরো এক্সট্রা একটা দুইটা নাম অ্যাড করে দিতাম। পরবর্তীতে যখন আমরা সার্টিফিকেটের নামটা লিখতে আসলাম তখন আমি ছোট্ট করে আমার নামটাকে কেটে সুন্দর যেটুকু নাম না রাখলেই নয় সেইটুকু নামটা রাখলাম যে রাকিবুল হাসান। এটা হচ্ছে আমার এখন সার্টিফিকেটের নাম। সো আমাদের সিকান্দার আবু জাফরের ক্ষেত্রে ওনার পুরো নাম হচ্ছে এত বড়টা, এবং সেখান থেকে উনি যখন সার্টিফিকেটের বা আমাদের হচ্ছে যখন লেখালেখি শুরু করলেন, বেসিক্যালি উনি সিকান্দার আবু জাফর এই অংশটা উনি হচ্ছে নামের ভেতরে রাখলেন। তো ওনার যে জন্মটা হয়েছে হচ্ছে 19 মার্চ 1918 সালে।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করেন। এখন এই যে তেতুলিয়া গ্রামে উনি জন্মগ্রহণ করছেন, এটা হচ্ছে ওনার জন্মস্থান, কিন্তু ওনার যে পূর্বপুরুষ ছিল, ওনার পূর্বপুরুষের বাড়ি ছিল হচ্ছে পাকিস্তানের পেশোয়ার। ওনার যে দাদা ছিলেন, ওনার দাদার নাম ছিল হচ্ছে মাওলানা সৈয়দ আলম শাহ হাশেমি। মাওলানা সৈয়দ আলম শাহ হাশেমি। মাওলানা সৈয়দ আলম শাহ হাশেমি, এটা ছিল আমাদের হচ্ছে সিকান্দার আবু জাফরের দাদার নাম অথবা পিতামহ বলতে পারো। সো ওনাদের যে পৈতৃক নিবাস বা বংশগত যে জায়গাটা বাসস্থান ছিল পূর্বপুরুষের, সেইটা ছিল হচ্ছে আমাদের পাকিস্তানের পেশোয়ার। তো এই পাকিস্তানের পেশোয়ার থেকে ওনারা পরবর্তীতে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে ওনারা এখানে বসতি স্থাপন করেন। শিক্ষা জীবনে সিকান্দার আবু জাফর বেসিক্যালি খুলনা, বর্তমানে সাতক্ষীরার তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং সেখানকার পাঠ সমাপ্ত করে তিনি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে, পূর্ব নাম ছিল হচ্ছে রিপন কলেজ। তার মানে তোমার এখানে হচ্ছে দুইটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে, একটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ আর একটা হচ্ছে রিপন কলেজ। দুইটাই নাম, পূর্ব নাম ছিল পূর্ব নাম ছিল হচ্ছে রিপন কলেজ আর বর্তমানে নামটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। ওইখানে উনি অধ্যয়ন করেন। এর সাথে শিক্ষা জীবন সমাপ্ত হওয়ার পর 1941 সাল থেকে তিনি বিভিন্ন ধরনের মননশীল পেশায় নিযুক্ত ছিলেন। উনি 1941 সাল থেকে যে ইনফরমেশনটা, এটার সাথে আমরা একটু অ্যাড করতে পারি যে 1939 সালে উনি বেসিক্যালি হচ্ছে কলকাতাতে ওনার কর্মজীবন শুরু করেছিলেন। কলকাতার ওনার যে মিলিটারি অ্যাকাউন্টস নামে একটা অফিস ছিল কলকাতার উনি হচ্ছে মিলিটারি অ্যাকাউন্টস, এই অফিসে উনি বেসিক্যালি ওনার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে উনি ওনার পেশা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পরিবর্তন করেছেন এবং আলটিমেটলি উনি এসে আমাদের হচ্ছে বেসিক্যালি ছিলেন একজন সাংবাদিক এবং সাংবাদিক হিসেবে উনি দৈনিক কাজী নজরুল ইসলাম সম্পাদিত যে দৈনিক নবযুগ পত্রিকা, সেখানেও কিন্তু উনি মোটামুটি ভালো একটা কাজ করেছেন, একটা দীর্ঘ সময় কাজ করেছেন, সেখানে ওনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আর মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান নামে একটা পত্রিকা প্রচারিত হইতো। সো সেই পত্রিকাটা সম্পাদনা এবং প্রকাশের কাজে উনি দায়িত্ব পালন করেছিলেন। এর সাথে রুমি বলছে ভাইয়া একটু আস্তে কথা বলেন। ওকে, একটু আস্তে, একটু স্লোলি কথা বলছি। এর সাথে মূলত উনি ছিলেন একজন কবি। সো তোমরা যখন এইটার প্রশ্নের অংশে যাব, আমরা নাটকের যে প্রশ্নের অংশটা এমসিকিউ অংশ, বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো হয় ওই অংশটা যখন আমরা যাব, তখন দেখা যাবে যে আমাদের এরকম একটা প্রশ্ন আসছিল একটা ইউনিভার্সিটিতে যে নিচের কোন কবি সিরাজউদ্দৌলা বা হচ্ছে আমাদের যে পলাশির যুদ্ধ এইটার প্রেক্ষিতে নাটক রচনা করেছিলেন, এরকম প্রশ্ন করা হয়েছে। সো উনি যে একজন কবি ছিলেন মূলত এই বিষয়টাকে উপর ফোকাস করেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমাদের যে প্রশ্নটা হয় সেই সময় প্রশ্ন করতে পারে। সো উনি মূলত ছিলেন একজন কবি, কিন্তু কবি হলেও সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি বরাবরই অগ্রবর্তী ছিলেন। আর ওনার প্রকাশিত সব থেকে উল্লেখযোগ্য যে কাজটা দীর্ঘকাল ধরে প্রকাশিত হয়েছে, সমকাল নামের একটা পত্রিকা ছিল। বর্তমানে যে সমকাল পত্রিকাটা প্রচলিত হচ্ছে এইটা না, সমকাল নামের বিভিন্ন সময় বিভিন্ন রকম পত্রিকা প্রকাশিত হয়েছে। সো আমাদের এই সিকান্দার আবু জাফর যিনি, তিনিও একসময় সমকাল নামের একটা পত্রিকার সাথে জড়িত ছিলেন এবং সেইখানে মূলত উঠতি তরুণ যারা ছিল, যারা নতুন করে সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে চায়, তাদের একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল এই সমকাল পত্রিকাটি। আর পাকিস্তানি যে সামরিক শাসনটা ছিল, সেই পাকিস্তানি সামরিক শাসনটার বিরুদ্ধে উনি সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন। ওনার একটা হচ্ছে গান রয়েছে, তোমরা হয়তো জানো, যে আমাদের এই যে এখানে দেয়া আছে ওনার সাহিত্যকর্মের ভেতরে, যে আমাদের সংগ্রাম চলবেই, এই যে আমাদের সংগ্রাম চলবেই, এরপরে হচ্ছে বাংলা ছাড়ো, এই ধরনের বিখ্যাত রচনা উনি সৃষ্টি করেছিলেন। আমাদের সংগ্রাম চলবেই মূলত এটা একটা গান, তোমরা ইউটিউবে যদি সার্চ করো তোমরা এই গানটা পেয়ে যাবা। এটা বেসিক্যালি বিটিভিতে গত 1 বছর আগে মনে হয় এইরকম একটা আপডেটের গান দেওয়া হয়েছিল, তোমরা এটা শুনতে পারো। শুনতে হয়তো অত বেশি ভালো লাগবে না, কিন্তু সেই সময়ের প্রেক্ষিতে জনগণের মনে যে স্বাধীনতার চেতনা জাগ্রত করা অথবা তাদের ভেতর স্বাধীনতা নিয়ে যে আগ্রহটা তৈরি করা, তাদের মনে জোশ তৈরি করার যে কাজটা, সেই কাজটা এই সকল গান দিয়ে আসলে তৈরি করা যাইতো। সো আমাদের সংগ্রাম চলবে, বাংলা ছাড়ো, এই ধরনের বিখ্যাত রচনা ওনার সৃষ্টিকর্মের ভেতর রয়েছে। আর সিরাজউদ্দৌলা ছাড়াও তিনি আরো বিখ্যাত কিছু নাটক লিখেছেন, তার মধ্যে রয়েছে হচ্ছে মাকড়সা, শকুন্ত উপাখ্যান, এরপরে রয়েছে মহাকবি আলাওল। এছাড়া উনি আসলে কবি যেহেতু ছিলেন, উনি অনেক কাব্যগ্রন্থ অনুবাদ করেছেন। যেরকম ওনার যে অনুদিত কাব্যগ্রন্থ, সেগুলোর নামের ভেতরে আমরা হচ্ছে রুবাইয়াত ই ওমর খৈয়াম,
এইটা হচ্ছে আরো অন্যান্য অনেক কবি রচনা করেছেন। রুবাইয়াত বলতে বেসিক্যালি কবিতামালা, এবং ওমর খৈয়াম রচিত যেই কবিতামালা সেইটাকে রুবাইয়াতে ওমর খৈয়াম বলা হয়। সো ওমর খৈয়ামের রচিত যেই কবিতামালাটা ছিল সেটা উনিও একটা অনুবাদ করেন। সো রুবাইয়াত, তারপরে এখানে হচ্ছে ওমর খৈয়াম, ওমর খৈয়ামের রচিত ওমর খৈয়ামের রচিত যে কবিতাগুলো ছিল সেইগুলো উনি বেসিক্যালি অনুবাদ করেছিলেন। আর নাট্যচর্চার স্বীকৃতি স্বরূপ 1966 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়, এবং কবিতা ও নাটকের পাশাপাশি উপন্যাস অনুবাদ সহ বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে তিনি নিয়োজিত ছিলেন। অবশেষে 1975 সালের 5ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ওকে, আমাদের সিকান্দার আবু জাফর সম্পর্কে যে ইনফরমেশন গুলো একেবারে না জানলেই নয়, যেগুলো জানা ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা আসলে নাটকের দিকে আগাই। সো নাটক নিয়ে আলোচনা করতে গেলে বেসিক্যালি আমাদের প্রথমে বুঝতে হবে যে নাটক জিনিসটা কি। এটা নিয়ে তোমাদের অনেকের ভেতরে একটু অনীহা দেখা যায়। তোমরা যখন নাটক পড়া শুরু করো, তোমরা সাধারণত যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো তারা হয়তো নাটকটাকে একটু, বা সহপাঠের যেই নাটক উপন্যাস আছে সেটাকে একটু ভালোভাবে পড়ো। বাট আমার মতো, আমি হচ্ছে পার্সোনালি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, সো আমার মতো যারা ফাঁকিবাজ পোলাপান আছো তারা সাধারণত নাটক বা উপন্যাসের যে অংশটা থাকে সেইটাকে তোমরা স্কিপ করে যাও, অথবা পরীক্ষার আগের রাতে জাস্ট পরীক্ষাতে পাশ করার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু পড়ো। যেই কারণে দেখা যায় যে তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসো তখন তোমার এই জায়গাগুলোতে অনেক বেশি গ্যাপ থেকে যায়। তো এখন আমরা সাধারণত নাটক পড়া অথবা উপন্যাস পড়া যখন শুরু করি তখন যে কাজটা করি সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা নরমালি রিডিং পড়ে চলে যাই একবার, তারপরে এটা নিয়ে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো থাকে সেটা দেখি। সো এইখানে আমার মনে হয় যে তোমাদের কাছে সাথে একটু শর্টকাট উপায় শেয়ার করা দরকার, যে তোমরা যখন নাটক অথবা উপন্যাসগুলো পড়ছো, যারা এটা সিরিয়াসলি পড়ছো বা যারা এটা হচ্ছে রেগুলার পড়ছো, তাদের জন্য আমার কোনো উপদেশ নাই। যারা আমার মতো ফাঁকিবাজি স্টুডেন্ট তাদের জন্য আমার উপদেশটা হচ্ছে, তোমরা এই নাটক বা উপন্যাসটা পড়ার আগে তোমাদের কাছে মাস্টার প্রশ্ন ব্যাংকটা দেয়া আছে। সো এই মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা দেয়া আছে এখান থেকে তোমরা প্রশ্নগুলো একবার অন্তত দেখে নিবা। একবার তুমি এমসিকিউ গুলো যদি দেখো তাহলে তোমার ভেতরে একটা আইডিয়া জেনারেট হবে যে তোমার আসলে কোন কোন জায়গা থেকে কিরকম ভাবে প্রশ্ন আসছে এবং তোমাকে সেই জন্য আসলে কিভাবে প্রিপারেশনটা নিতে হয়। সো তুমি যদি প্রথমে একবার এই প্রিপারেশন বুক এবং হচ্ছে আমাদের যে প্রশ্ন ব্যাংকটা সেখানকার প্রশ্নগুলো দেখো, এবং তারপরে সেটার সাথে কম্বাইন করে তুমি হচ্ছে নাটক অথবা উপন্যাসটা মিনিমাম 2বার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সহপাঠ যে বইটা আছে, তোমার নাটকের যেখানে শুরু হয়েছে, নাটকের তোমার সংজ্ঞার্থ দৃষ্টান্ত থেকে শুরু করে একেবারে নাটকের শেষ পর্যন্ত, আবার উপন্যাস যেখানে শুরু হয়েছে, উপন্যাস কি, উপন্যাসের বিভাজন, এই যে ইনফরমেশন গুলো দেয়, এবং তার সাথে তোমার যে পরিপূর্ণ উপন্যাসটা পুরোটাকে তুমি একবার মিনিমাম অন্তত পড়ো। যদি এই জিনিসটাকে তুমি পড়ো, ওই এমসিকিউ এবং হচ্ছে আমাদের প্রিপারেশন বুক এবং মাস্টার প্রশ্ন ব্যাংক ওইটার সাথে মিলিয়ে তারপরে যদি তুমি এইটা পড়ো, তাহলে তোমার জন্য এটা বুঝতে সুবিধা হবে যে এখান থেকে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে এবং সেইটার জন্য তোমাকে আসলে কিভাবে প্রিপারেশনটা নেওয়া দরকার। সো মিনিমাম তুমি হচ্ছে অন্তত 2বার সহপাঠ জিনিসটা পড়ো, সহপাঠ বইটা পড়ো যারা ফাঁকিবাজি করে আসছো। আর যারা ভালোভাবে সিরিয়াসলি পড়াশোনা করছো তাদেরকে কংগ্রাচুলেশনস, তাদেরকে থ্যাঙ্কস। ওকে, এখন নাটক যেই জিনিসটা, নাটকটা হচ্ছে আমাদের প্রাচ্য নাট্যশাস্ত্রে, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব দিক, সো পূর্ব দিকের যে নাট্যশাস্ত্রটা সেখানে দৃশ্যকাব্য বলে এদেরকে অভিহিত করা হয়েছে। আর গ্রিক ভাষা থেকে আগত ড্রামা যেই শব্দটা, তার মানে নাটক যে শব্দটা, এখানে আমার হচ্ছে উৎসটা হচ্ছে বেসিক্যালি গ্রিক থেকে আমার যে ড্রামা শব্দটা ছিল সেই ড্রামা শব্দটা থেকে পরিবর্তিত হয়ে অ্যাকশন ইংরেজি একটা শব্দ হয়েছে, এবং তার যে অর্থটা সেইটা দাঁড়াচ্ছে যে কোনো কিছু করা। সো নাটক বলতে আমরা নরমালি বুঝছি যে কোনো কিছু করা। সো নাটক যখন হয় তখন আমরা জানি যে নাটক আসলে পড়ার জিনিস না, নাটকটা হচ্ছে মঞ্চে দেখার জিনিস। রিসেন্টলি আমার হচ্ছে কোর্স চলতেছে, সো কোর্স ওয়ার্কের মধ্যে আমি একজন জিজ্ঞেস করছিল যে আমি কোন সাবজেক্টে পড়ি, আমি সমাজ বিজ্ঞানে পড়ি। তো সমাজ বিজ্ঞানে আমার হচ্ছে কার্ল মার্কস নিয়ে অনেক বেশি পড়তে হয়। তো কার্ল মার্কস নিয়ে যখন আমি পড়তে যাই তখন কার্ল মার্কসের থিওরি বা এদের যে অ্যাপ্লিকেশন বা সমাজে এর যেই প্রয়োগটা সেটা নিয়ে আমরা অনেক বেশি পড়াশোনা করছি। এখন শেষের দিকে এসে, পড়াশোনা যখন শেষের দিকে চলে আসলাম, তখন আমাদের হচ্ছে টিচার সাজেস্ট করতেছে যে কার্ল মার্কসের থিওরিটা বর্তমান সময়ে এসে কতখানি প্রাসঙ্গিক এইটা নিয়ে মার্কস ইন সোহো নামের একটা নাটক আছে, তোমরা এই নাটকটা একটু পড়ো। এবং এই মার্কস ইন সোহো নামের নাটকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয়েছে নভেম্বরের 28 থেকে 30 তারিখের ভেতর। আমাদেরকে সাজেস্ট করছিলেন উনি যে তোমরা যে এই নাটকটা একবার অন্তত দেখো। যদি তুমি এই নাটকটা দেখো তাহলে তোমার পক্ষে মার্কসের যেই থিওরিটা এবং সেটার সাথে বর্তমান সমাজে তুমি এটাকে রিলেট করতে পারবা কিনা এই জিনিসটা বোঝা তোমার জন্য সহজ হবে। সো নাটকটা আসলে পড়ার জিনিস বেসিক্যালি না, এটা বেসিক্যালি মঞ্চে অভিনয় করে দেখানোর জিনিস। এখন সিরাজউদ্দৌলা যে নাটকটা আমাদের এখানে আছে, এই নাটকটার ক্ষেত্রে দেখা যায় যে এই নাটকটার ক্ষেত্রে আমাদের সংলাপের মাধ্যমে কাহিনী আগে গেছে। এটা যেহেতু ইতিহাস ভিত্তিক নাটক বা ঐতিহাসিক নাটক বলা হয়, এখন সিরাজউদ্দৌলাকে আমরা ঐতিহাসিক নাটক বলছি, তাই না? সিরাজউদ্দৌলা যেটা, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক নাটক। সিরাজউদ্দৌলা।
এখন নাটক বলতে আমরা বেসিক্যালি বুঝতেছি যে যেটা আমাকে অভিনয় করে দেখানো হয়, কিন্তু সিরাজউদ্দৌলা নাটকের ক্ষেত্রে তুমি খেয়াল করলে দেখবা যে এটা বেসিক্যালি অভিনয় করে দেখানোর মতো অত বেশি ক্যাপেবল না। সেটার তুলনায় যে বহিপীর নাটকটা আমাদের ছিল ক্লাস 9-10 তোমরা যখন পড়ছো, তো ওই বহিপীর নাটকটা কিন্তু অভিনয়ের উপযোগী অনেক বেশি ছিল। এখানে প্রত্যেকটা দৃশ্যের সুন্দর সুন্দর বর্ণনা দেয়া ছিল, কোথায় কি হচ্ছে। যেরকম প্রথম দৃশ্যটা শুরু হয়েছে এইভাবে যে তোমার হচ্ছে মঞ্চের সামনে একটা রংদার বজরা, সেই বজরাতে তোমার হচ্ছে একটা আলখাল্লা আর একটা পায়জামা শুকাইতেছে, আর বজরার সামনের দিকে কয়েকজন লোক বসে গল্প করতেছে, আর বজরার যে জানালাটা, সেই জানালাটার ওই পাশ দিয়ে তোমার হচ্ছে ওই পাশের নদীর পানি দেখা যাচ্ছে। তো এরকম করে দৃশ্যের বর্ণনা দিয়ে তারপর ওইখানকার যে ঘটনা সেটার একটা বর্ণনা দেওয়া হয়েছে। তো নাটক বেসিক্যালি এইভাবেই তৈরি করা হয়, মঞ্চে অভিনয়ের উপযোগী করে। বাট সিরাজউদ্দৌলার ক্ষেত্রে আমরা এই ধরনের বৈশিষ্ট্য পাই নাই। অনেকগুলা বৈশিষ্ট্য আমার আসলে সিরাজউদ্দৌলা নাটকের ভেতরে অনুপস্থিত। এটার মূল কারণটা হচ্ছে এই যে ঐতিহাসিক নাটকটা এইটা। এখন প্রথমত ঐতিহাসিক নাটকের ভেতরে আমার কয়েকটা কথা আরেকটু বলতে হচ্ছে, সেটা হচ্ছে ঐতিহাসিক মানে তোমার ইতিহাস ভিত্তিক নাটক হবে। আর সাথে সাথে নাটক যেটা, নাটক তো এক ধরনের সাহিত্যকর্ম, এবং সাহিত্যে তোমার হচ্ছে কল্পনার একটা প্রয়োগ থাকে, কল্পনার একটা মিশ্রণ থাকে, মানুষের সৃজনশীল যে চিন্তা ভাবনা সেটার একটা বিকাশ, একটা প্রকাশ আমরা এই যে সাহিত্য কর্মগুলো সেটার ভেতর দেখতে পাই। সো যেহেতু আমাদের সিরাজউদ্দৌলাটা একটা ইতিহাস ভিত্তিক ঘটনাকে কেন্দ্র করে রচিত নাটক, এই কারণে তুমি যখন সিরাজউদ্দৌলা নাটকটা পড়তে যাবা তখন এখানে তুমি ঐতিহাসিক কিছু সত্য ঘটনার উল্লেখ পাবা, এবং একই সাথে আমাদের যেই লেখকের কল্পনা, যেটা লেখকের কল্পনায় তিনি সিরাজকে যেভাবে কল্পনা করেছেন সেইটারও কিন্তু প্রয়োগ তুমি এই নাটকটার ভেতর দেখতে পাবে। এবং এইটার কারণে এক্স্যাক্টলি নাটকের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলোর মধ্যে অনেক কিছুই তুমি হয়তো এই নাটকের ভেতরে মিসিং পাবা। বাট আলটিমেটলি নাটকের যে মূল বৈশিষ্ট্যটা থাকে, নাটকের তোমার যে 4টা উপাদান, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে সংলাপ। তো এই সংলাপের উপর বেস করে আমার নাটকের কাহিনীটা এগিয়ে গেছে। আচ্ছা, বাংলা নাটক শব্দটা আসছে হচ্ছে বেসিক্যালি নট ধাতু থেকে। ধাতু মানে কি, এটা তোমরা হচ্ছে গত ক্লাসে 11 নম্বর ক্লাস যেটা সেটাতেই পড়ছো অলরেডি, যে ক্রিয়ামূল যেটা সেটাই হচ্ছে বেসিক্যালি ধাতু। এখন এইখান থেকে তোমার হচ্ছে নাটক, নাট্য, নট, নটি এই শব্দগুলোর উৎপত্তি হয়েছে। এটার বেসিক যে অর্থটা সেটা হচ্ছে নড়াচড়া করা। সো নাটকে আমাদের বলতেছিলাম যে 4টা বিষয় থাকে। কোন কোন 4টা বিষয় থাকে? একটা থাকে হচ্ছে কাহিনী বা প্লট। সো নাটকে এই যে আমাদের সিরাজউদ্দৌলা যে নাটক, এই নাটকে আমাদের কাহিনীটা কি, পলাশীর যে যুদ্ধটা সেইটার কাহিনীটা আমার এখানে বর্ণনা করা হয়েছে। পলাশীর যুদ্ধের প্রেক্ষাপটটা যদি তোমাদের সংক্ষিপ্ত করে একটু বলতে চাই তাহলে বলা যায় যে এই যে আমাদের আমাদের ভাস্কো দা গামা না, আমাদের হচ্ছে পর্তুগিজ যে নাবিক ছিলেন তিনি আমাদের হচ্ছে ভাস্কো দা গামাই। তো ভাস্কো দা গামা হচ্ছে আমাদের ভারতে আসলেন, আর ওই দিক থেকে কলম্বাস যিনি ছিলেন তিনিও বেসিক্যালি কিন্তু ভারতবর্ষকে আবিষ্কারের উদ্দেশ্যেই নৌযাত্রা করেছিলেন, কিন্তু তিনি ভারতবর্ষে না এসে উনি পৌঁছে যান আমেরিকাতে। সো কলম্বাস আবিষ্কার আমেরিকা করলেন, আর এদিকে হচ্ছে আমাদের ভাস্কো দা গামা যিনি ছিলেন ইনি আসলেন আমাদের ভারতে। এবং তার সাথে সাথে আমাদের ইউরোপীয় অঞ্চলের যেই লোকজনগুলো ছিল তারাও বাংলা অঞ্চলে দেখলো যে এই যে ভারতবর্ষটা এটা কিন্তু তখনকার সময়, এখন যেমন আমরা চাই যে আমাদের জীবন একটু উন্নত হোক, আমরা ইউরোপটাকে স্ট্যান্ডার্ড ধরার চেষ্টা করি বা আমেরিকাকে স্ট্যান্ডার্ড ধরার চেষ্টা করি, তখনকার যুগে ইউরোপ অথবা আমেরিকার মানুষজনের কাছে এই বাংলা অঞ্চলটা, এই ভারতবর্ষটা একটা স্ট্যান্ডার্ড ছিল। এবং তারা দেখলো যে এখানকার জীবনযাপন অনেক বেশি সমৃদ্ধ। সো তারা এই অঞ্চলকে কেন্দ্র করে বেসিক্যালি তাদের যে নৌযাত্রাটা সেটা পরিচালিত করতো। সো এই যে ভাস্কো দা গামার আগমনের পর থেকে ধীরে 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 তোমার ফরাসি, তারপরে ডাচ বা ওলন্দাজ, এরপরে ইংরেজ, এরা ধীরে ধীরে বাংলায় আসলো, এসে বসতি স্থাপন করা শুরু করলো। এখন লম্বা কাহিনী ছোট করে বলতে গেলে বলা লাগে যে আমাদের হচ্ছে এদের মধ্যে একজন লোক ছিলেন, আমাদের ফররুখ শায়র নামের একজন হচ্ছে রাজা ছিলেন, যার হচ্ছে অসুখ হয়েছিল। সেই অসুখটা আমাদের ইংরেজ একজন ডক্টর হ্যামিল্টন, তিনি হচ্ছে তাকে শল্য চিকিৎসার মাধ্যমে বেসিক্যালি অপারেশন করে তার রোগটাকে সারিয়ে তোলেন। সো এই যে তিনি যখন দিল্লির বাদশার এই অসুখটাকে সারিয়ে তুললেন, দিল্লির বাদশা খুশি হয়ে তাকে হচ্ছে বিনা শর্তে এই ভারতবর্ষে ব্যবসা করার সুযোগ দিলেন। কিন্তু এই বাংলা, বিহার, উড়িষ্যা এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোর ভেতরে বেশ কিছু নবাব ছিল। নবাব বলতে তোমার নবাব শব্দটা বেসিক্যালি ফার্সি একটা নায়েব নামের শব্দ আছে, নায়েব। এই নায়েব মানে হচ্ছে প্রতিনিধি। এই যে মুঘল সম্রাট যারা ছিল তাদের তো আসলে সম্পূর্ণ ভারতবর্ষকে পরিচালিত করা, ওইভাবে কন্ট্রোল করাটা সম্ভব ছিল না। সো তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিনিধি নিয়োগ করতো। সো সেরকমই কিছু প্রতিনিধি ছিলেন আমাদের এই যে মুর্শিদ কুলি খা, তারপরে এই যে আমাদের আলীবর্দী খা, এরকম কিছু প্রতিনিধি ছিলেন। তো এই নবাবরা আমাদের ওই যে ফররুখ হচ্ছে শায়র, যেটা ওনার যেই আদেশটা ছিল সেই আদেশটাকে ওইভাবে উনি হচ্ছেন মেনে নেন নাই। তারা আসলে ইংরেজদেরকে এখানে ওইভাবে নির্বিবাদে ব্যবসা করার সুযোগটা দিতে চান নাই। এবং এইটার উপর কেন্দ্র করে বেসিক্যালি ইংরেজদের সাথে আমাদের যেই দ্বন্দ্বটা, যেই ঘাত প্রতিঘাতটা সেটা শুরু হয়।
এবং সেইটার একেবারে হচ্ছে আলটিমেট যে প্রকাশটা সেটা আমরা দেখতে পাই পলাশীর প্রান্তরে আমাদের সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ইংরেজরা আমাদের বাংলা, বিহার, উড়িষ্যা যেটা থাকে এই পুরো অঞ্চলটাকে দখল করে নেয়। যদিও একবারে দখল করতে পারে নাই, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দখল করে নিছে, বাট আলটিমেটলি এই পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার যে পরাজয়টা হলো, এই পরাজয়টাই বেসিক্যালি আমাদের পুরো অঞ্চলটার উপর ইংরেজদের প্রভাব বিস্তারের ক্ষেত্রে প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। আচ্ছা, তো এইখানে আমাদের কাহিনী নিয়ে কথা বলতেছিলাম। কাহিনীতে আমার এই যে সিরাজউদ্দৌলা নাটকটা, এটা হচ্ছে এই পলাশীর যুদ্ধের কাহিনীর প্রেক্ষাপটে আমার ওই সময়কার যে ঘটনাগুলো ঘটছিল সেইটার অনুসারে ঐতিহাসিক কিছু সত্য এবং লেখকের কল্পনা প্রসূত কিছু বিষয় এটার মিশ্রণে তৈরি করা হয়েছে। এর সাথে সাথে আমাদের থাকে চরিত্র। তোমরা দেখছো এই নাটকে অনেকগুলো চরিত্রের উপস্থিতি রয়েছে, তার সাথে তাদের মুখে থাকে সংলাপ এবং থাকে হচ্ছে পরিপ্রেক্ষিত। নাটক একটা নির্দিষ্ট প্রেক্ষাপটকে ঘিরে শিল্প সমৃদ্ধ কাহিনী হিসেবে তৈরি করা হয়। ওকে, এখন এখানে নাটকের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আমাদের অ্যারিস্টটল, শেক্সপিয়ার অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলছেন। এখান থেকে আমাদের যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা হচ্ছে যে এই যে আমাদের হচ্ছে নাটকের কতগুলো স্টেপ দেখানো হয়েছে, যে কাহিনী মুখ এটা হচ্ছে শুরুটা, এরপরে কাহিনীটা ধীরে ধীরে বিস্তার লাভ করে, তারপরে হচ্ছে আমার চূড়াস্পর্শী বা ক্লাইম্যাক্সটা হয়। ক্লাইম্যাক্স বলতে একেবারে টপ মোমেন্ট যেটা সেইটা, তার সাথে সাথে আমাদের গ্রন্থি মোচন, মানে ধীরে ধীরে এটা হচ্ছে উপসংহারের দিকে যায়, এবং সর্বশেষ যে হচ্ছে জবনিকাপাত হয়। জবনিকাপাত এর অর্থ হচ্ছে আমার নাটকটা শেষ হয়ে গেল। এরপরে আমাদের থাকে হচ্ছে সংলাপ ছাড়াও নাট্য নির্মাণ অসম্ভব নয়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কারণ বলছিলাম যে নাটকের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সংলাপ, কিন্তু কখনো কখনো দেখা যায় যে সংলাপ ছাড়াও নাট্য নির্মাণ করা যায়। এটার এক্সাক্ট এক্সাম্পল এখনো আমি আমার চোখে দেখি নাই, বাট বইতে যেহেতু বলছে ভাই না বলা কারনাকা তো কারনাকা, বইতে বলছে আছে, ওকে। এরপরে আমাদের দেখো হচ্ছে নাটক আর উপন্যাসের মধ্যে কিছু সম্পর্কের কথা আমরা দেখাইছি গত ক্লাসে, তোমরা উপন্যাস পড়ছো, আর এখন আমরা দেখতেছি হচ্ছে নাটকটা। সো নাটক আর উপন্যাসের মধ্যে কিছু সম্পর্ক থাকে। সম্পর্কটা বলতে এদের মধ্যে মিলের জায়গাটা তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে, যে কাহিনী, চরিত্র, সংলাপ, গতি সবগুলোই আমাদের হচ্ছে নাটক এবং উপন্যাস দুইটার ভেতরেই থাকে। একই সাথে মানব মনস্তত্ত্ব, মানুষের মনের যেই ভাবনা, চিন্তা, চেতনা, প্রেম, মহত্ব, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, লোভ এবং অন্যান্য যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমার নাটকের মধ্যে থাকে, উপন্যাসের মধ্যেও থাকে। একই রকম ভাবে নাটক যেরকম আমার বিয়োগান্তক অথবা মিলনান্তক হইতে পারে, অর্থাৎ ট্র্যাজেডি অথবা কমেডি, বেসিক্যালি এই দুইটাই হয়, আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। তো নাটকে যেরকম তোমার হচ্ছে ট্র্যাজেডি হইতে পারে অথবা কমেডি হইতে পারে, উপন্যাসের ক্ষেত্রেও তোমার উপন্যাসের কাহিনীটা শেষ পর্যন্ত একটা সফল পরিণতির দিকে আগাইতে পারে, অথবা এটা তোমার হচ্ছে বিয়োগান্তক, অর্থাৎ পরিণতি যেটা, ধরো তুমি দেবদাস যখন পড়বা উপন্যাসটা, এখানে আলটিমেটলি আমার নায়কটা মারা গেল, সো এটা হচ্ছে বিয়োগান্তক একটা উপন্যাস। এরকম হচ্ছে মিলটা আমার নাটক এবং উপন্যাসের মধ্যে আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে নাটকের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, উপন্যাসের সাথে যদি আমি পার্থক্যটা করতেই যাই। বৈশিষ্ট্যগুলো কিরকম, যে নাটকে যখন তুমি যাবা, এইটা প্রধানত এটা হচ্ছে অভিনয়ের জন্য তৈরি করা হয়। এই অভিনয়ের জন্য আমার এখানে দরকার হয় হচ্ছে মঞ্চ, এখানে আমার হচ্ছে মঞ্চ অথবা মঞ্চসজ্জা, এইটার দরকার হয়। আমার এখানে অভিনেতা অভিনেত্রীকে প্রয়োজন হয়, অভিনেতা অভিনেত্রী এদেরকে প্রয়োজন হয়, এবং তাদের ভিতরকার যে দ্বন্দ্বটা সেটা তৈরি করার জন্য আমাকে যেই পরিবেশটা থাকে সেই পরিবেশটা সংলাপের মাধ্যমে সৃষ্টি করতে হয়। সো এখানে আমার কিছু পরিবেশ থাকে, সেই পরিবেশটাও কিন্তু আমার নাটকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এখন এই যে মৌলিক বৈশিষ্ট্যগুলো, নাটকটা আমার অভিনীত হচ্ছে, এইটা মঞ্চে মঞ্চায়িত হচ্ছে, নায়ক নায়িকা এসে অভিনয় করতেছে, এবং এইখানে তোমার হচ্ছে যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু আমার নাট্যমঞ্চের পরিবেশটাকে ডিফাইন করতেছে। নাট্যমঞ্চের জন্য আমাকে একটা নির্দিষ্ট পরিবেশ, একটা নির্দিষ্ট সজ্জা মেনটেন করতে হচ্ছে। তো এই বৈশিষ্ট্যগুলোর দিক থেকে আমরা উপন্যাসটাকে নাটকের সাথে ডিফারেন্সিয়েট করতে পারি বা পার্থক্য করতে পারি। ওকে, তো এখন আসলে আমরা নাটকের শ্রেণী বিভাগগুলো দেখবো। ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামা, ট্রাজিকমেডি এবং প্রহসন। মোটামুটি আমাদের হচ্ছে এই 5টা ভাগে ভাগ করা যায়। ট্র্যাজেডি বলতে বিয়োগান্তক নাটককে বোঝানো হয়, যে নাটকের করুণ পরিণতিতে সমাপ্ত হয়, সেটা হচ্ছে ট্র্যাজেডি। যেরকম শেক্সপিয়ারের রচনা করা হ্যামলেট একটা ট্র্যাজেডির উদাহরণ। ট্র্যাজেডির উদ্ভবটা হয়েছে বেসিক্যালি দেবদেবীর উদ্দেশ্যে যে বলিদান করা হইতো, পশু বলিদান, সেই পশু বলিদানে কিছু অভিনেতা অভিনেত্রী থাকতো যারা ওই যে বলিদান উপলক্ষে কিছু অভিনয় করে দেখাইতো। তো ওইখান থেকে বেসিক্যালি আমার ট্র্যাজেডিটার উদ্ভব হয়েছে, এবং ট্র্যাজেডিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি, আর একটা হচ্ছে তোমার শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। সেই যে দেখো তোমার হচ্ছে গ্রিক ট্র্যাজেডি এবং হচ্ছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি, এই দুইটা ভাগে আমরা এদেরকে ভাগ করি। দুইটার মধ্যে বেসিক যে পার্থক্যের জায়গাটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডিতে তোমার কপাল অথবা নিয়তি যেইটা, অথবা নেমেসিস বলা হচ্ছে, যে নায়ক কোনো একটা ভুল করছে,
ট্র্যাজেডির তো মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে নায়ক এখানে শেষ পর্যন্ত হারবে, নায়ক একেবারে বিশাল একটা দুঃখ কষ্টের অবস্থানে পর্যবসিত হবে। এখন গ্রিক ট্র্যাজেডিতে নায়কের এই যে করুণ পরিণতি, এই করুণ পরিণতির পেছনের মূল নিয়ামক হিসেবে কাজ করে তার ভাগ্য অথবা কপাল অথবা দৈব অভিশাপ, এরকম কোন একটা বিষয়। আর শেক্সপিয়ারের যে ট্র্যাজেডিটা, এখানে দেখা যায় যে নায়কের যে করুণ পরিণতি, এটার পেছনে নায়কের কপাল অথবা দেবতার অভিশাপ এরকম কোনো বিষয় আসলে ইম্পর্টেন্ট না। এখানে মূল যে বিষয়টা ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে নায়কের নিজের সিদ্ধান্ত, তার নিজের কাজকর্ম, তার নিজের পূর্বে করে আসা কোনো একটা কাজের ফলাফল হিসেবে তাকে হচ্ছে শোচনীয় পরিণতিতে পর্যবেসিত হতে হয়। এই হচ্ছে গ্রিক এবং শেক্সপিয়ারের ট্র্যাজেডির মধ্যকার মূল পার্থক্য। এরপরে আমাদের কমেডি, যেইটা কমেডিটাতে তোমার মিলনান্তক নাটক বলা হয় একে। এখানে তোমার হচ্ছে নায়ক এবং নায়িকার মধ্যে মিলন ঘটে, নরমালি আমরা এইভাবে বলতে পারি। আর এর সাথে যদি আমরা একটু স্পেসিফিক ভাবে ক্লাসিফিকেশন করতে চাই তাহলে আমরা বলতে পারি যে কমেডি যখন হচ্ছে, কমেডিতে আমাদের যেই পরিণতিটা, সেই পরিণতিটা আমার মনে আনন্দ রসের সঞ্চার করবে। ট্র্যাজেডিতে আমার মনে করুণ রসের সঞ্চার হয়, আর কমেডিতে আমার মনে আনন্দ রসের সঞ্চার হয়। করুণ রস মানে কি, পড়াটা শেষ করার পরে মনের মধ্যে কান্নাকাটি একটা ভাব চলে আসে, আর যখন তুমি হচ্ছে কমেডি শেষ করবে তখন মনের মধ্যে খুশি খুশি লাগবে। যেরকম এখানে এক্সাম্পলে বলা হচ্ছে আমাদের শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই যে নাটকটা আছে, এই নাটকটার দিকে খেয়াল করলে দেখবা এখানে নায়কের করুণ পরিণতি প্রায় হইছে এরকম একটা অবস্থা। শাইলক তার হচ্ছে বুক থেকে এক পাউন্ড মাংস কেটে নেবে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সেই সময় তার হচ্ছে একজন নায়িকাই মেবি ছিল ওইটা, সে এসে তাকে হচ্ছে বাঁচায় নেয় এবং শেষ পর্যন্ত আমাদের যে নায়কটা ছিল অ্যান্টোনিও, সেই অ্যান্টোনিওকে করুণ পরিণতি বরণ করতে হয় না, তার এবং তার বন্ধু বান্ধব মিলে সবাই সুখে শান্তিতে দিন শেষ করে, জীবনযাপন করে। তো এই যে কমেডি যখন পড়ি তখন আমার মনে এখানে নায়ক যে শেষ পর্যন্ত জিতে গেল, এই জিনিসটা আমার মনে একটা আনন্দ তৈরি করে। এরপরে আমাদের থাকে হচ্ছে মেলোড্রামা। মেলোড্রামাকে আমরা অতি নাটক বলি, এখানে আবেগের উৎকট প্রাধান্য থাকে। তোমরা খেয়াল করলে দেখবে যদি কখনো কখনো কোনো একটা সিনেমা অথবা কোনো একটা নাটক যেখানে কোনো লোক অতি অভিনয় করে, যদি নিজেকে হচ্ছে খুব বেশি মানে, অথবা তুমি শাকিব খানের সিনেমা যদি দেখো, শাকিব খানের সিনেমার মধ্যেও দেখবা যে আগেকার সিনেমাগুলোর মধ্যে ওর যে অভিনয়টা, সেই অভিনয়টা অনেক বেশি মনে হয়তো কৃত্রিম। ওর যে এক্সপ্রেশন গুলা, ওর যে ডায়লগ ডেলিভারি, ওর যে কথাবার্তা গুলা, সেগুলো দেখে কেমন জানি কৃত্রিম কৃত্রিম লাগতো, মনের মধ্যে শান্তি লাগতো না, মনে হয়তো যে এরকম করতেছে কে, আর একটু স্বাভাবিক ভাবে আর একটু ন্যাচারাল ভাবে তো করা যায়। তো এই যে এই টাইপের অভিনয়কে আমরা যেরকম হচ্ছে অতি অভিনয় বলতেছি, নাটকের মধ্যে যদি তোমার এরকম বৈশিষ্ট্য চলে আসে তখন সেই নাটকগুলোকে আমরা বলি হচ্ছে যে এইটা হইল মেলোড্রামা। এখন তোমার যে মেলোড্রামা গুলা, মেলোড্রামার মধ্যে তোমার এক্সাম্পল দেয়া যায় অনেকগুলাই। সেখান থেকে আমরা ধরো বলতে পারি যে আমাদের হচ্ছে সিগিস মন্ডাস নামের একটা নাটক আছে, সিগিস মন্ডাস নামের একটা নাটক আছে, এটা হচ্ছে আমাদের মেলোড্রামার একটা এক্সাম্পলের মধ্যে পড়ে। এরপরে আমাদের এখানে আছে হচ্ছে পিগম্যালিয়ন, এ ধরনের নাটককে আমরা মেলোড্রামা বলতে পারি। আর এরপরে আছে হচ্ছে আমার ট্রাজিকমেডি। ট্রাজিকমেডি যেটা আছে এইটাও বেসিক্যালি ওইরকম অত বেশি হচ্ছে কি জানি বলে, নাটকের যে মূল বৈশিষ্ট্যগুলো সেরকম হয় না, অথবা তুমি হচ্ছে নাটকের যেই সচরাচর যে নাটকগুলো দেখে থাকো সেরকম নাটক তুমি এখানে পাও না। তুমি যখন ট্রাজিকমেডিটাতে যাও তখন ট্রাজিকমেডির ক্ষেত্রে বেসিক্যালি তুমি যেটা দেখো সেটা হচ্ছে যে এখানে তোমার গুরুগম্ভীর পরিবেশকে, ট্রাজেডির যে গুরুগম্ভীর পরিবেশ, নায়কের পরাজয়ের যে মানে কষ্টপূর্ণ যে অভিজ্ঞতাটা, সেটাকে একটু লঘু করার জন্য হালকা কিছু কমেডি এখানে অ্যাড করা হইতে পারে। এর মধ্যে তুমি যদি হচ্ছে এক্সাম্পলের মধ্যে যাও তাহলে এখানে হইতে পারে হচ্ছে তোমার ল্যান্ড গার্থা নামে একটা নাটক আছে। তোমরা এইগুলা হচ্ছে নেটে সার্চ করে হয়তো দেখতে পারো। এখন আমি বলতেছি না যে তোমরা এখন এইটা সার্চ করো, যখন অ্যাডমিশন টেস্টটা শেষ হয়ে যাবে তারপরে তোমরা এইগুলাকে খুঁজে পেতে একটু দেখতে পারো যে ট্রাজি কমেডি অথবা এই যে মেলোড্রামা গুলা, এগুলো আসলে কি জিনিস। ওকে, এরপরে আসা হচ্ছে প্রহসন। প্রহসনের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, আমাদের সব থেকে উল্লেখযোগ্য উদাহরণ বলা যায় আমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা বুর শালিকের ঘাড়েরও। বুর শালিকের ঘাড়ে রো, এটা আমাদের হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। এখন প্রহসন যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন ভ্রান্তি, অসঙ্গতি, দুর্বলতা, সামাজিক যে ভ্রান্তি, অসঙ্গতি, দুর্বলতা গুলো রয়েছে সেইগুলোকে হাস্যরসাত্মক ভাবে উপস্থাপনের চেষ্টা করে, সেগুলোকে কটাক্ষ করা হয়। কিন্তু কটাক্ষটা এমন ভাবে করা হয় যে এইটা যে আমি এটাকে মানে বাঁকা চোখে দেখতেছি বা এটাকে আমি হচ্ছে তিরস্কার করতেছি, এই জিনিসটা ওইভাবে আমি বুঝতে দিব না।
আমি এটাকে সুন্দরভাবে দেখাবো, কিন্তু এটা দিন শেষে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার এই যে বিশ্বাস অথবা আমার যে দুর্বলতা অথবা সমাজে যে অসঙ্গতিটা প্রচলিত আছে, এই অসঙ্গতিটাকে আমি কটাক্ষ করতেছি। তো এই অসঙ্গতিগুলোকে কটাক্ষ করে যে এই নাটকগুলো রচনা করা হচ্ছে, এটাও বেসিক্যালি তোমার হচ্ছে কৌতুকের সংলাপ, তারপরে হচ্ছে হাস্যকর ক্রিয়া ইত্যাদি এখানে প্রাধান্য পায়। এবং এটার এক্সাম্পল হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। এটা তোমরা যদি বাংলা ডিপার্টমেন্টে পড়ো তাহলে হয়তো পড়তে পারো, আর অথবা তোমরা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা বলে এখান থেকে পড়ে নিতে পারো অ্যাডমিশনের পরে, এখন না। এরপরে আমাদের হচ্ছে বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ। এখান থেকে আসলে এটা যেটা দেয়া আছে এটা তোমরা পড়ে নিলেই হবে। এখানে আমি আসলে বলে দেয়া অথবা না বলে দেয়া দুইটার মধ্যে খুব বেশি কোনো পার্থক্য হবে না। আমাদের এখান থেকে মাইকেল মধুসূদন দত্তের যে অবদানটা আছে এইটার কথা উল্লেখ করতে হয়, কারণ বাংলায় যে সার্থক নাটকটা রচনা শুরু হয় সেটা বেসিক্যালি শুরু হয় মাইকেলের হাত ধরে। মাইকেল মধুসূদন দত্ত বেসিক্যালি উনি যেটা করতেছিলেন সেটা হচ্ছে যে আমাদের 1958 সালে এই যে রত্নাবলী, 1858 সালে রত্নাবলী নামে একটা নাটক ছিল। ওই নাটকটা উনি দেখতে গেছিলেন, যে নাটকটা দেখে ওনার কাছে মনে হয়েছে এটা অখাদ্য, এইটা আসলে দেখার যোগ্য না। তো তখন উনি বললেন যে নাটক কেমনে লিখতে হয় আমি তোদের দেখাচ্ছি দাঁড়া, বলে উনি নাটক লেখা শুরু করলেন। এবং ওনার রচিত যে শর্মিষ্ঠাটা, এইটাকে আমরা বাংলা সাহিত্যের প্রথম সার্থক বাংলা নাটক হিসেবে গণ্য করতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও বেশ কিছু নাটক রচনা করছেন এবং রবীন্দ্রনাথের পরবর্তীতে তার হাত ধরে তার উত্তরসূরিরা আমাদের বাংলা নাটকটাকে অনেক বেশি সমৃদ্ধ করছেন। তো এখান থেকে তোমাদের হচ্ছে কিছু লিস্ট দিয়ে দেওয়া আছে, এই লিস্টগুলো তোমরা দেখে নিতে পারো। এখন আমাদের হচ্ছে ইতিহাস ভিত্তিক নাটক প্রসঙ্গ সিরাজউদ্দৌলা, এইটা নিয়ে তোমাদের অলরেডি বলছি যে আমাদের সিরাজউদ্দৌলা যেটা ছিল এটা হচ্ছে একটা ঐতিহাসিক নাটক। ইতিহাস ভিত্তিক ঘটনাকে আশ্রয় করে এই নাটকটাকে লেখা হয়েছে, এবং এই নাটকটাকে লেখার সময় লেখকের যে কল্পনাটা সেইটাকেও আমরা এটার ভেতরে ইমপ্লিমেন্ট হইতে দেখি। আলটিমেটলি এখানে ইতিহাস এবং লেখকের কল্পনা, লেখকের যে সৃজনশীলতা, সেইটার একটা সংমিশ্রণে আমার এই নাটকটা তৈরি হয়েছে। এর সাথে সাথে আমরা হচ্ছে পলাশী যুদ্ধের পটভূমি যেটা, সেটাও তোমাদের সাথে হচ্ছে মোটামুটি একটু শেয়ার করছি। আর তার সাথে আমাদের যে কাহিনীগুলা, সেটা যদি তোমরা হচ্ছে আমরা যখন এইটার ক্যারেক্টার বিশ্লেষণের দিকে আগাবো তখন দেখবা যে অলরেডি এই কথাগুলো চলে আসতেছে। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে আমাদের যুদ্ধ হয়, যেখানে আমাদের নবাবের পক্ষে সৈন্য সংখ্যা ছিল প্রায় 50,000, কামান ছিল প্রায় 53টা, আর আমাদের ইংরেজদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000-এর মতো, আর কামান সংখ্যা ছিল মাত্র 8টা। কিন্তু নবাবের পক্ষে এত বিশাল বাহিনী এবং এত সংখ্যক সৈন্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত নবাবকে পরাজয় বরণ করতে হয়, কারণ তার পক্ষের যে সৈন্য, তার পক্ষের যে মানুষজনগুলো ছিল, তাদের বেশিরভাগ মানুষজনই আসলে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমাদের মীর মর্দান বা সাফরে, যিনি একজন ফরাসি লোক ছিলেন, এদের মতো মানুষজন ওনারা যদিও হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করছেন, বাট নবাবের পক্ষের বাদবাকি যে সৈন্যগুলো ছিল বেশিরভাগ সৈন্য এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই কারণে এটাকে বলা হয় প্রহসনের যুদ্ধ, ধোঁকা দেওয়ার একটা যুদ্ধ। এবং এই ধোঁকার কারণেই বেসিক্যালি আমাদের স্বাধীনতা সূর্যটা অস্তমিত হয় ব্রিটিশদের হাতে। ওকে, এখন আসো আমরা হচ্ছে নাটকের দিকে আগাই। নাটকের মধ্যে প্রথমে আমরা এখানে তোমাদেরকে চরিত্রগুলো দেখানোর চেষ্টা করছি, এবং চরিত্রগুলোকে তোমাদের প্রিপারেশন বুকেও দেখছো যে এইভাবে আমরা ভাগ করে দিয়ে রাখছি, যে এখানে তোমার প্রধান চরিত্র এবং অপ্রধান চরিত্র এই দুইটাকে আমরা ভাগ করছি প্রথমে। এবং তার সাথে সাথে প্রধান চরিত্রের ভেতর যে আমাদের ক্যাটাগরিগুলো, সেইগুলোর মধ্যে আমাদের দেশপ্রেমিক চরিত্র কারা কারা ছিল এবং আমাদের শত্রুপক্ষ কারা কারা ছিল তাদের সম্পর্কে আমরা এখানে চরিত্রগুলোকে আলাদা করে দেখাইছি। সো প্রধান চরিত্রের মধ্যে আমাদের দেশপ্রেমিক চরিত্র অবশ্যই সিরাজউদ্দৌলার নাম আসবে, তার সাথে মোহনলাল, মীর মর্দান, সাফরে, নারায়ণ সিং বা রাইসুল জোহালা, এই ক্যারেক্টারগুলো আমাদের দেশপ্রেমিক চরিত্র ছিল। আর আমাদের প্রধান চরিত্রের মধ্যে যারা দেশদ্রোহী ছিল তাদের মধ্যে ছিল আমাদের ঘসেটি বেগম, নবাবের খালা, তারপরে মীর জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, মানিক চাঁদ, জগৎ শের এবং ক্লাইভ, এই যে ক্যারেক্টারগুলো, এগুলো আমাদের হচ্ছে দেশদ্রোহী চরিত্র ছিল। এদের মধ্যে আমাদের এই যে ক্লাইভ যে চরিত্রটা, সেটা একটা ইংরেজ চরিত্র, বাদ বাকি সবগুলাই বেসিক্যালি আমাদের হচ্ছে স্বদেশী এদেশী চরিত্র, যারা রাজার আমাদের সিরাজউদ্দৌলার আশেপাশেই থাকতো, তারই সহচর ছিল, তারই কোনো না কোনো পোস্টে নিয়োজিত ছিল, বাট আলটিমেটলি তারা নবাবের সাথে ক্ষমতা, এবং এটা হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা নাটককে বলা হয় যে এখানে দুইটা কারণ আছে, আমাদের নবাবের যে পরাজয় এটার পেছনে বেসিক্যালি দুইটা কারণ আছে, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। রাজনৈতিক আর হচ্ছে অর্থনৈতিক, এই দুইটা কারণ হচ্ছে আমাদের সিরাজের পরাজয়ের কারণ। পরাজয়ের পেছনের মূল নিয়ামক। এখন এদের মধ্যে রাজনৈতিক কারণ কোনটা? এই যে আমাদের এই যে ক্যারেক্টারগুলো ছিল, এই ক্যারেক্টারগুলোর মধ্যে সবার মধ্যেই এক ধরনের ক্ষমতার প্রতি লিপ্সা জড়িত ছিল। টাকা পয়সার অভাব এদের খুব বেশি ছিল না, টাকা পয়সার অভাব ইনফ্যাক্ট কারোই ছিল না। আর ক্লাইভ যারা ছিল,
ইংরেজ যারা ছিল তাদের বেসিক টার্গেটটা ছিল হচ্ছে আমাদের টাকা পয়সা নেওয়া এবং ওদের যে ব্যবসা বাণিজ্য সেটাকে আরো বিস্তার করা, এই অঞ্চলটাকে আরেকটু ভালো করে শোষণ করার সুযোগ লাভ করা, এটা ছিল হচ্ছে ইংরেজদের পক্ষ থেকে। সো রাজনৈতিক যে কারণটা, এইটা বেসিক্যালি আমাদের কারণটা হচ্ছে আমাদের এই আমাদের হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যার রাজার পক্ষের যে লোকজনগুলো ছিল তাদের দিককার কারণ। আর আমাদের অর্থনৈতিক যেই কারণটা ছিল সেই কারণটা ছিল হচ্ছে ইংরেজদের পক্ষ থেকে। ওকে, অপ্রধান চরিত্রের মধ্যে দেশপ্রেমিক চরিত্র আমরা দেখি লুৎফা, আমিনা, বদ্রি আলী খাঁ, নওবে সিং হাজারি। আর শত্রুপক্ষের মধ্যে আমরা দেখি উমিচাঁদ, মার্টিন, মোহাম্মদ বেগ, মিরন, ক্লেটন, হলওয়ে, ড্রেক, ওয়াটস, কিলপ্যাট্রিক, হ্যারি। মোটামুটি সবগুলো আমাদের শত্রুপক্ষের লোকজন মধ্যে ছিল। এখন আসো আমরা হচ্ছে এখান থেকে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো সম্পর্কে একটু জানাশোনার চেষ্টা করি। বেসিক্যালি নাটক যেটা, নাটক থেকে তোমরা জানো যে কখনো কখনো তোমাদের নাটকের সংলাপ থেকে প্রশ্ন করা হয়। সো সংলাপের যে জায়গাটা সেটা কিন্তু তোমাদের বইতে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেই সংলাপগুলো সেইগুলো আমাদের লিস্ট করে দেয়া, ওই জায়গাটা তোমরা পড়ে নিবা। আর এখানে আমরা হচ্ছে থিমেটিক যে অ্যানালাইসিসটা সেটা কিন্তু অলরেডি দেখে আসছি, পলাশির যুদ্ধের প্রেক্ষাপট এবং সেইটার সাথে সাথে আমাদের এই যে যুদ্ধ, তার সাথে আমাদের এই যে ইতিহাসগুলো এবং আমাদের এইটা যে একটা ঐতিহাসিক নাটক কেন, এইগুলা এই জিনিসগুলো দেখে আসছি। তো এখন আমরা হচ্ছে চরিত্রগুলো দেখে এদের সাথে সাথে আমাদের নাটকের কাহিনীর দিকে ধীরে ধীরে আগাইতে থাকবো। সিরাজউদ্দৌলা উনি ছিলেন একজন দেশপ্রেমিক মানুষ। দেশপ্রেমিক উনি যতটা না ছিলেন, আমরা হচ্ছে যারা একটু ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করি, আমরা পার্সোনালি বলি যে সিরাজউদ্দৌলা একজন বোকাশোকা টাইপের মানুষ ছিলেন। 23 বছর বয়সে উনি সিংহাসনে আরোহণ করছেন। সো 23 বছরের মানুষজনকে আমরা মোটামুটি একটু স্মার্ট ধরে নিতে পারি। কিন্তু সিরাজউদ্দৌলা দেখা গেছে যে উনার বিরুদ্ধে যে প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে, উনার বিরুদ্ধে যে চক্রান্তগুলো হচ্ছে, সেই চক্রান্তগুলো সম্পর্কে জানা শোনার পরেও উনি আসলে এটার এগেনস্টে কোনো শক্তিশালী পদক্ষেপ উনি ওইভাবে নেন নাই। আমাদের ক্ষেত্রে বলা হয় যে ভুল করার একবার সুযোগ হয়তো তুমি দিতে পারো, বাট তুমি যদি দেখো যে তোমার বিরুদ্ধে ক্রমাগত এই ষড়যন্ত্রটা হচ্ছে, তাইলে তোমার কাছে রাজা যদি হও টিকে থাকার দুইটা উপায়, এক ওরে মাইরা ফেলাও অথবা নাইলে তুমি নিজে মইরা যাও। সো ওরে যদি তুমি মেরে ফেলতে যাও, এই মেরে ফেলার জন্য তোমার হচ্ছে মনের মধ্যে শক্তিশালী একটা সাহসের দরকার, অনেক বেশি স্পৃহা দরকার তোমার ভেতরে। এখন আমাদের যেই সিরাজ ছিল অনেক নরম মনের একজন মানুষ। সে সাধারণত এরকম কঠোর সিদ্ধান্তটা ওইভাবে নিতে পারতো না। কিন্তু আমরা দেখছি যে এই কিন্তু যুদ্ধে নেতৃত্ব দেওয়ার যে কাজটা সেটাও করতো। অথবা আমাদের যে ঘসেটি বেগম ছিল, ঘসেটি বেগমের সাথে একজনের হচ্ছে একটা অনৈতিক সম্পর্কের এক ধরনের হচ্ছে ক্লেম উঠছিল এবং সেটার কারণে আমাদের আলীবর্দী খাঁ যখন জীবিত ছিলেন তখন তিনি সিরাজউদ্দৌলাকে নির্দেশ দেন যে তাকে যে তুমি হত্যা করো। তো সিরাজউদ্দৌলা কিন্তু তাকেও হত্যা করার কাজটা করছে, কিন্তু যখন সে নিজে নবাব হইছে তখন কিন্তু সে তার চারপাশে এত ধরনের ষড়যন্ত্র সেটা নিজের চোখে দেখার পরেও, সেটার প্রমাণ পাওয়ার পরেও সেইটার এগেনস্টে সে স্ট্রং কোনো পদক্ষেপ নিতে পারে নাই, শক্তিশালী কোনো পদক্ষেপ সে ওইখানে নিতে পারে নাই এবং আলটিমেটলি ওই কারণেই তাকে যে শোচনীয় পরাজয় সেটা বরণ করতে হয়েছে। এখন এখান থেকে ওনারা সম্পর্কিত যেই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সেগুলো দেওয়া হয়েছে। পূর্ণ নাম ছিল এইটা, মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। নাটকের কেন্দ্রীয় চরিত্র উনিই ছিলেন। 1733 সালে জন্মগ্রহণ করেন, 1756 সালে সিংহাসনে আরোহণ করেন। আমাদের সিরাজউদ্দৌলা নাটকে যে 4টা অঙ্ক এবং 12টা দৃশ্য আছে, এর মধ্যে এখানে বলা হয়েছে 12টা দৃশ্য আবর্তিত হয়েছে তাকে ঘিরে। এটার সাথে তোমাদের হচ্ছে একটু একটা বিষয় কনফিউজড হয়ে যাইতে পারো, সেটা হচ্ছে যে ওনাকে ঘিরে 12টা দৃশ্য আবর্তিত হয়েছে। তার মানে এইটা না যে উনি সরাসরি 12টা দৃশ্যে উপস্থিত ছিলেন, উনি আমাদের টোটাল 8টা দৃশ্যে উপস্থিত ছিলেন। সো সিরাজ স্বয়ং উপস্থিত, সিরাজ আমাদের উপস্থিত ছিলেন টোটাল 8টা দৃশ্যে এবং পুরা নাটকটাই যেহেতু তাকে আবর্তন করেই আসলে ঘটিত হয়েছে, সেই কারণে আমরা বলতে পারি যে ওনাকে কেন্দ্র করে 12টা দৃশ্য আবর্তিত হয়েছে। সো তাকে কেন্দ্র করে পুরো নাটকের ঘটনা আগাইছে ঠিকই, কিন্তু সিরাজ সরাসরি উপস্থিত ছিলেন আমার এই নাটকের মধ্যে 8টা দৃশ্যে। আর তাকে হত্যা করছে হচ্ছে মোহাম্মদ বেগ। এই মোহাম্মদ বেগটা আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ও আসলে অনাথ একজন মানুষ ছিল, তার কেউ ছিল না। সিরাজের বাবা মা তাকে হচ্ছে লালন পালন করে এবং আলটিমেটলি এই মোহাম্মদ বেগের হাতেই সিরাজের প্রাণবধ হয়। এরপরে তার মৃতদেহকে হাতির পেটে বিঁধে হচ্ছে জনসম্মুখে নিয়ে আসা হয়। তিনি হচ্ছে বাংলার শেষ স্বাধীন, উনি শহীদ হন হচ্ছেন 2রা জুলাই 1757 সালে। এরপরে হচ্ছে আমাদের আলীবর্দী খাঁ, ওনাকে নিয়ে কথাবার্তা গুলো বলা হয়েছে যে আলীবর্দী খাঁ বেসিক্যালি উনি ছিলেন হচ্ছে পারস্য থেকে আসছিলেন আর ওনার বাবা ছিলেন হচ্ছে আরব দেশীয়। ওনার বাবা ছিলেন হচ্ছে আরব দেশীয় এবং মা ছিলেন হচ্ছে তুর্কি। ইরান বা পারস্য থেকে তিনি ভাগ্যান্বেষণে ভারতবর্ষে এসেছিলেন এবং 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তিনি ও তার অগ্রজ মানে হচ্ছে বড় ভাই হাজী আহমদের বুদ্ধিতে সুজাউদ্দিন বাংলার মসনদে বসেন। ফলে খুশি হয়ে সুজাউদ্দিন তাকে আলীবর্দী উপাধি দেন। তো আলীবর্দী খাঁ এই নামটা আমরা বারবার উচ্চারণ করি, এই আলীবর্দী আসলে তার প্রকৃত নাম না, প্রকৃত নামটা হচ্ছে মির্জা মুহাম্মদ আলী। আর আলীবর্দী যেটা, এই আলীবর্দীটা হচ্ছে তার উপাধি। আর এর সাথে সাথে তিনি হচ্ছে
যখন 1740 সালে যখন তিনি গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করলেন, তারপরে আলীবর্দী খাঁ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হইলেন। নবাব বলতে ওই যে বলছিলাম যে নায়েব মানে প্রতিনিধি, আমাদের মুঘল সম্রাট যারা ছিল তাদের প্রতিনিধি হিসেবে নবাবদেরকে নিযুক্ত করা হইতো, কারণ এত বড় সাম্রাজ্য আসলে মুঘলদের পক্ষে সরাসরি নিয়ন্ত্রণ করাটা অত বেশি সহজ, অত বেশি সম্ভব ছিল না। এরপরে হচ্ছে তার কোনো পুত্র সন্তান ছিল না, তার 3টা কন্যা সন্তান ছিল। ঘসেটি বেগম, যার প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নেসা, তারপরে শাহ বেগম ছিল এবং আমিনা বেগম ছিল। এদের মধ্যে এই যে আমাদের আমিনা বেগম, তার সন্তান ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা, একরামউদ্দৌলা আর আরেকজন সন্তান ছিল। আর ওই দিক থেকে আমাদের হচ্ছে ঘসেটি বেগম, যিনি, তার কোনো সন্তান ছিল না, এবং সেই কারণে তিনি আমাদের এই যে আমিনা বেগমের যে মেঝো ছেলে ছিল একরামউদ্দৌলা, তাকে হচ্ছে তিনি দত্তক নেন। কিন্তু পরবর্তীতে একরামউদ্দৌলাও মারা যায়। ফলে রাজমাতা হওয়ার যে স্বপ্নটা, তোমরা হয়তো খেয়াল করো, হয়তো বাহুবলী সিনেমাটা দেখছো, বাহুবলী সিনেমাতে দেখছো যে রাজমাতা শিবগামী, তার কত বেশি পাওয়ার থাকে। তো রাজমাতা হওয়ার যে স্বপ্ন, রাজার যদি আমি মা হইতে পারি তাহলে আমার কথা লোকজন শুনবে, আমি রাজাকে নিয়ন্ত্রণ করব, আমার কথায় দেশ উঠবে বসবে, এরকম একটা স্বপ্ন মানুষজনের ভেতর থাকে। সো ঘসেটি বেগমের ভেতরেও সেই স্বপ্নটা ছিল এবং তিনি একরামউদ্দৌলাকে দত্তক নেন। কিন্তু আলটিমেটলি একরামউদ্দৌলাও অল্প বয়সে মারা যায়, যেই কারণে সিরাজকেই শেষ পর্যন্ত সিংহাসনে আরোহণ করানো হয়। আচ্ছা, 80 বছর বয়সে বৃদ্ধ নবাব আলীবর্দী মৃত্যুবরণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী বেসিক্যালি আমাদের সিরাজকে নবাব হিসেবে অধিষ্ঠিত করানো হয়। এরপরে ছিল আমিনা বেগম। আমিনা বেগম হচ্ছে আমাদের এই যে আলীবর্দী খাঁর সব থেকে ছোট সন্তান। তোনার হচ্ছে বড় ভাই হাজী আহমদের পুত্র জয়নুদ্দিনের সাথেই তার বিয়ে হয়। ওই যে আমরা দেখছি যে আগের বার কি হয়েছিল, আমাদের 2 ভাই মিলে, হাজী আহমদ এবং হচ্ছে আমাদের মির্জা মোহাম্মদ আলী, 2 জন মিলে আমাদের কি করছিলেন যে সুজাউদ্দিন খাঁকে বাংলার মসনদে বসাইছিলেন। সো সেই হাজী আহমদেরই বড় যেই সন্তান ছিল আমাদের হচ্ছে পুত্র জয়নুদ্দিন, তার সাথে আমাদের এই যে আমিনা বেগম, তাকে বিয়ে দেওয়া হয়। তার 3 সন্তান ছিলেন, একজন ছিলেন মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, একজন একরামউদ্দৌলা এবং শেষের সন্তান ছিলেন হচ্ছে মির্জা হামদি। আর এই যে একরামউদ্দৌলা যিনি ছিলেন, তিনি হচ্ছে বসন্ত রোগে মারা যান। আর কনিষ্ঠ পুত্র মির্জা হামদিকে মিরনের আদেশে হত্যা করা হয়। লুৎফুন্নেসা ছিলেন আমাদের সিরাজউদ্দৌলার স্ত্রী। এখন তিনি ছিলেন হচ্ছে মির্জা ইরিজ খানের কন্যা। এই যে ইরিজ খার যে ক্যারেক্টারটা আছে, এটার একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। যুদ্ধের শেষে যখন আমাদের সবাই হচ্ছে আমাদের সিরাজ এলাকায়, উনি হচ্ছে রাজ্যে ফেরত আসলেন। রাজ্যে ফেরত আসার পরে উনি জনগণকে সংগঠিত করার চেষ্টা করতেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে নতুন করে আবার একটা যুদ্ধ করবেন, এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন। সেই সময় ইরিজ খান এসে বললো যে ঠিক আছে, আমার আন্ডারেও তো হচ্ছে অনেকগুলো সৈন্য সামন্ত আছে, তো তুমি আমার কিছু টাকা পয়সা দাও, আমি তোমার যুদ্ধের জন্য রেডি। সো সিরাজউদ্দৌলা পারমিশন দিয়ে দিলেন যে যান, আপনি শ্বশুর মানুষ, আপনি হচ্ছে কোষাগার থেকে যা লাগে আপনি নিয়ে যান। ইরিজ খান যে কোষাগার থেকে টাকা পয়সা নিয়ে সৈন্য সামন্ত নিয়ে পালাই গেল। এই যে ইরিজ খান, উনিও একজন আলটিমেটলি বলা যায় যে কাপুরুষ ধরনের ক্যারেক্টারই ছিলেন, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধের ঘোষণা বা যুদ্ধের হচ্ছে একটা প্রিপারেশন না হচ্ছে, সেই সময় উনি যুদ্ধের প্রিপারেশনটাকে ইম্পর্টেন্স না দিয়ে উনি ব্যক্তি স্বার্থ উদ্ধারের কাজে নিয়োজিত থাকছিলেন, যেটার কারণে আমরা দ্বিতীয় বিপ্লবের যেই হচ্ছে সম্ভাবনাটা দেখতেছিলাম যে সিরাজ ফেরত আসছে, সে হয়তো আরেকটা নতুন করে বিপ্লব সংগঠিত করে ব্রিটিশদের থেকে তার রাজত্বটাকে উদ্ধার করবে, আলটিমেট সেই বিপ্লবটা আমরা দেখতে পাই নাই এই ইরিজ খানের মতো যেই মানুষজনগুলো ছিল তাদের কারণে। ওকে, এরপরে আমাদের হচ্ছে লুৎফুন্নেসা। উনি যখন স্বামীর মৃত্যু হয়, স্বামীর মৃত্যুটা উনি দেখেন নাই, কিন্তু পরবর্তীতে ওনাকে হচ্ছে আবার নিয়ে আসা হয় এই রাজ্যে নিয়ে আসার পরে আমাদের যে হচ্ছে আমাদের মির্জাফরের যে সন্তান ছিল মিরন, সে তাকে হচ্ছে বিয়ে করতে চেয়েছিল। বেসিক্যালি আমাদের হচ্ছে কাউসার ভাই এইভাবে বলে যে মিরন যে লুৎফুন্নেসাকে বলছে আই লাভ ইউ, তারপরে লুৎফুন্নেসা বলছে আই হেট ইউ। সো এইভাবে বলে ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং 1770 সাল পর্যন্ত তিনি যদিও জীবিত ছিলেন, কিন্তু তার পুরো জীবনটাই অনেক কষ্টে কাটছে। তিনি হচ্ছে আমাদের সিরাজের যে কবরটা ছিল, সেই কবরে সন্ধ্যা প্রদীপ জ্বালে সেইখানে উনি আসলে তার জীবনটাকে শেষ করে দিয়েছেন, পার করে দিয়েছেন। এরপরে মীর মর্দান যে ক্যারেক্টারটা ছিল, উনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সিরাজের হচ্ছে অনেক স্নেহভাজন, অনেক কাজের একজন সেনাপতি ছিলেন। পলাশির যুদ্ধে অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন তিনি, যখন ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের মোটামুটি 3000 সৈন্য এবং তাদের তো আসলে যে আক্রমণটা সেটাকে প্রতিহত করার জন্য নবাবের সৈন্যরা কাজটা ওইভাবে করতেছে না, সেই সময় মীর মর্দান কিন্তু উনি একাই বলা চলে এবং ওনার সাথে যেই কয়েকজন সহযোদ্ধা ছিলেন বেসিক্যালি, তো ওনারা মিলে কিন্তু ইংরেজ সৈন্যদেরকে প্রায় কোণঠাসা করে ফেলছে এবং ইংরেজরা পরাজয় বরণ করবে এরকম একটা অবস্থা। সেই সময় ইংরেজদের পক্ষ থেকে এবং হচ্ছে ইংরেজদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব দেওয়া হয় এবং আমাদের যেই নবাবের পক্ষের যেই
বিশ্বাসঘাতক সৈন্য দল যারা ছিল, এদের মধ্যে বেসিক্যালি তো হচ্ছে আমাদের সেনাপতি ছিল, প্রধান সেনাপতি ছিল হচ্ছে মীর জাফর। তো এরকম যে মানুষজন যারা ছিল তারা হচ্ছে এই সন্ধির প্রস্তাবটাকে মেনে নেয়। এই সন্ধির প্রস্তাবটা মেনে নেওয়ার পরে ইংরেজদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে, ওদেরকে পরাজিত করে ফেলবে, এরকম অবস্থায় যখন সন্ধির প্রস্তাব দেওয়া হইলো তখন নবাবের পক্ষ থেকে সন্ধির প্রস্তাবটাকে গ্রহণ করা হইলো এবং এই যে মীর মর্দান বা এদের যে দলবল ছিল তারা হচ্ছে পিছু হটতে লাগলো। যখন এরা পিছু হটতে লাগলো তখন এরা সন্ধির নিয়মটাকে ভেঙে ইংরেজ বাহিনী পুনরায় এদের উপর আক্রমণ করে এবং যখন সেকেন্ড টাইম আক্রমণ করে তখন এই যে নবাবের যে বাহিনীটা, যারা শক্তিশালী দেশপ্রেমিক আসলেই হচ্ছে প্রকৃত যোদ্ধা ছিল, তারা আর ওদের সাথে টিকতে পারে নাই সেই মুহূর্তে এবং শেষ পর্যন্ত তাদেরকে পরাজয় বরণ করতে হয় এবং সেই যুদ্ধে আমাদের মীর মর্দান শহীদ হন। এরপরে আসে হচ্ছে মোহনলাল তিনি কাশ্মীরি ছিলেন যদিও, কিন্তু তিনিও আমাদের সিরাজউদ্দৌলার অন্যতম বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন। শওকত জঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করছিলেন এবং সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। সো একসময় তিনি নবাবের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হয়েছিলেন। সো নবাবের প্রধানমন্ত্রী ক্যারেক্টারটা কে ছিল? নবাবের প্রধানমন্ত্রী ক্যারেক্টারটা ছিল হচ্ছে আমাদের মোহনলাল। পলাশির যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে আমাদের যে মোহনলাল ছিল তিনি ফরাসি যোদ্ধা সাফরেকে নিয়ে বীরদর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। সো ফরাসি যারা, এইখানে হচ্ছে মানে ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে শত্রুর যে শত্রু সে আলটিমেটলি আমার তো বন্ধু, এরকম হয়। সো ফরাসি এবং ইংরেজ দুইজনেরই কিন্তু আলটিমেট টার্গেট ছিল হচ্ছে বাংলাতে ব্যবসা বাণিজ্য করা। এখন ইংরেজরা ওদের আধিপত্যটা এত বেশি পর্যায়ে বিস্তৃত করে ফেলছে যে আমাদের হচ্ছে ফরাসিদের পক্ষে ওদের সাথে টেক্কা দিয়ে টিকে থাকা সম্ভব ছিল না। সো ফরাসিরা আলটিমেটলি আমাদের বাঙালিদের সাথে যোগ দেয় ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধটা করা হয় সেই যুদ্ধে, এবং সেইখানে আমাদের ফরাসি যোদ্ধা সাফরে তিনি অত্যন্ত বীরত্বের পরিচয় দেন। এই জায়গা থেকে আমাদের সাফরেকে, যদিও আমাদের মনে হইতে পারে যে উনি হয়তো উনার উদারতা থেকে যুদ্ধে যোগ দিয়েছিলেন, আসলে বিষয়টা ওইটা একটু কমপ্লিকেটেড, এতটা ইজি না। বিষয়টা এরকম যে যেহেতু ইংরেজদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব চলতেছে এবং বাঙালিরা এদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সো আমি যদি এই পক্ষে যোগ দেই এবং নবাব যদি জয়লাভ করে তাহলে ইংরেজদের যে সুবিধাটা দিত সেই জায়গা থেকে আমাকে হয়তো কিছুটা সুবিধা বেশি দেওয়া হবে এবং ইংরেজদের দ্বারা যে আমরা কোণঠাসা হয়ে পড়ছি, এই কোণঠাসা অবস্থা থেকে আমাদের আধিপত্য হয়তো আমরা একটু বেশি বিস্তার লাভ করতে পারবো। সো এই আগ্রহ থেকে, এই আশা থেকেই হচ্ছে বেসিক্যালি ফরাসিরা আমাদেরকে সাহায্য করছিল। একেবারে পিওর দেশপ্রেম অথবা পিওরলি বাঙালিদেরকে ভালোবাসতে পছন্দ করতো এই কারণে যে করছে এরকম না, বাট তাদের যে সাহায্যটা সেই সাহায্যটাকে আমরা হচ্ছে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি এবং এই সাহায্যটা আসলেই তখনকার সময় আমাদের জন্য অনেক বেশি দুর্লভ ছিল। কারণ যে এখানে নিজের দেশের মানুষজনই আমার এগেনস্টে যুদ্ধ করতেছে, আবার এগেনস্টে কথা বলতেছে, সেই জায়গায় যখন একজন ফরাসি যোদ্ধা আমাকে এসে হেল্প করতেছে, এই জিনিসটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। এরপরে হচ্ছে আমাদের মীর জাফর সব থেকে আচ্ছা, আমি কি বেশি জোরে পড়াচ্ছি আরিফা, বা বেশিরভাগ জিজ্ঞেস করছো ভাইয়া স্লো মোশন, তারপরে বলছো ওকে ওকে হ্যাঁ রে জনল, আমি টাঙ্গাইল গেছিলাম। ওকে, এখন আসো এইদিকে আসি। সো মীর জাফর যে ক্যারেক্টারটা আছে, এই মীর জাফরের দিকে যদি আমরা তাকাই তাহলে উনি হচ্ছে ইরান থেকে, পারস্য বলতে বেসিক্যালি ইরানকে বোঝানো হচ্ছে, ওইখান থেকে উনি নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসছিলেন, কিন্তু উচ্চ বংশীয় যুবক ছিলেন এবং ওনার মধ্যে হচ্ছে এক ধরনের থাকে না যে মানুষের মধ্যে আমরা পোটেনশিয়ালিটি দেখতে পাই। তো পোটেনশিয়ালিটি যখন দেখা গেছে তখন আলীবর্দী খাঁ তাকে স্নেহ করতেন এবং বইমাত্রেয় ভগ্নী, বইমাত্রেয় মানে হচ্ছে সৎ মায়ের একটা বোন ছিল, সেই বোনের সাথে শাহ খানম নামের একটা বোন ছিল, তার সাথে মীর জাফরের বিয়ে দেন। সো এই যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেল এবং তারপরে আস্তে ধীরে হচ্ছে মীর জাফর আমাদের রাজদরবারে প্রভাব বিস্তার করা শুরু করলো। আলীবর্দীকে হত্যা করার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ তাকে একাধিকবার হচ্ছে ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। তো এই যে দেখো, মীর জাফর যে একজন কুচক্রী মানুষ, সে যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকেই ক্লিয়ার ছিল। ইভেন আলীবর্দী যিনি তাকে হচ্ছে এইভাবে স্নেহ দিয়ে লালন পালন তো না, স্নেহ দিয়ে তাকে হচ্ছে সাদরে গ্রহণ করলেন, নিজের হচ্ছে সৎমায়ের বোনের সাথে বিয়ে দিলেন, সৎমায়ের বোন না, সরি বিষয়টা উল্টাপাল্টা করে ফেলছি, এরকম যে হচ্ছে নিজের সৎ বোনের সাথে বিয়ে দিলেন যাকে, সেই আলীবর্দী খাঁর বিরুদ্ধেও কিন্তু আমাদের হচ্ছে মীর জাফর যে সে কিন্তু ষড়যন্ত্র করছিল। আলটিমেটলি মীর জাফরের ভেতরে খুবই সুপ্ত একটা বাসনা ছিল যে একদিনের জন্য হইলেও এই মসনদে আমাকে বসতে হবে, এই মসনদে বসার আরামটা কিরকম, মজাটা কিরকম, এই মজাটা আমি পাইতে চাই। তো এই যে লোভটা, আলটিমেটলি তার এই লোভটা পূরণ হয়েছে, কিন্তু সেইটা আসলে তাকে সেই প্রকৃত যে শান্তিটা বা প্রকৃত নবাব হওয়ার যে সুখটা, যে ক্ষমতাটা, সেইটা আসলে তাকে কখনোই উপলব্ধি করার চান্সটা সে পায় নাই এবং শেষ পর্যন্ত তাকে হচ্ছে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। খেয়াল করলে দেখবা যে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যতজন ষড়যন্ত্র করছিল প্রায় প্রত্যেকটা মানুষই কোনো না কোনো রকম ভাবে মানে
অপঘাতে মৃত্যু যেটাকে বলা হয়। অপঘাতে মৃত্যু মানে কি, দুর্ঘটনায় মৃত্যুবরণ করা। কুষ্ঠরোগ একটা সেই সময়কার মারাত্মক একটা রোগ ছিল, সো কুষ্ঠরোগে মৃত্যুবরণ করছে, অনেকে হচ্ছে সুইসাইড করছে, অনেককে হচ্ছে নদীতে ফালাই দিয়ে মেরে ফেলানো হয়েছে। যেরকম আমাদের এই যে কে জানি ছিল, আমাদের হচ্ছে ঘসেটি বেগম যিনি ছিলেন, ঘসেটি বেগমকেও কিন্তু হচ্ছে তোমাদের বুড়িগঙ্গার শীতলক্ষা, ওই দুইটার যে মোহনা, ওই দুইটার যে সংযোগ স্থল, ওইখানে ওনাকে ফালাই দিয়ে মেরে ফেলা হয়। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে মিরন। মিরন ছিল মির্জাফরের 3 পুত্রের মধ্যে একটা। জ্যেষ্ঠ মানে বড় পুত্র ছিল হচ্ছে মিরন, মেজ ছিল হচ্ছে নাজমুদ্দৌলা এবং কনিষ্ঠ ছিল হচ্ছে সাইফুদ্দৌলা। মিরন তার পিতার মতোই দুশ্চরিত্র, ব্যভিচারী, নিষ্ঠুর এবং ষড়যন্ত্রকারী ছিল। বাপের মতোই তার কুচক্রী যেই চিন্তা ভাবনাগুলো সেটা কন্টিনিউ ছিল, এবং তারই ষড়যন্ত্র এবং ব্যবস্থায় মোহাম্মদী বেগ হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। মিরনের টার্গেটটাই ছিল এরকম যে নবাব যদি বাইসা থাকে তাহলে আমাদের জন্য এটা রিস্ক। এবং এখান থেকে ক্লাইভ এবং ইংরেজ যারা ছিল তারাও কিন্তু এখানে হচ্ছে ইন্ধন যোগাইতেছিল, যে নবাব যে আছে, নবাব যদি বেঁচে থাকে তাহলে এটা তোমাদের জন্য ক্ষতিকর, তোমরা যে রাজা হইছো এই রাজত্বটা হয়তো জনগণ এইভাবে মেনে নিবে না, তোমাদের যে একচ্ছত্র আধিপত্য সেটা হয়তো জনগণ স্বীকার করে নিবে না। সো তোমাদের জন্য আলটিমেট যেই টার্গেটটা সেটা হচ্ছে নবাবকে তোমরা হত্যা করো, নবাবকে মাইরা ফেলাও। নবাব যদি মরে যায় তাহলে জনগণ হচ্ছে তাদের সামনে ওই যে বিকল্প যে অপশনটার কথা আমরা বলি, বিকল্প অপশন যেহেতু সামনে দেখতেছে না, দেশপ্রেমিক একজন মানুষ যেহেতু আমার সামনে নাই, সেহেতু তোমাদেরকে রাজা হিসেবে মেনে নিবে। এই যে ষড়যন্ত্রগুলা, এটা ইন্ধন দিত ইংরেজরা, এবং সেটার সাথে সাথে আমাদের হচ্ছে মিরন এবং অন্যান্য যারা ষড়যন্ত্রী ছিল তারা এখানে তাল দিত। এবং আমাদের হচ্ছে মোহাম্মদী বেগ যে ক্যারেক্টারটা ছিল, সে আলটিমেটলি এই মিরনের থেকে মাত্র 10,000 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করে। ওকে, এরপরে হচ্ছে ঘসেটি বেগম নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা, সব থেকে বড় সন্তান ছিলেন, এবং হচ্ছে ওই যে হাজী আহমদের বড় ছেলে নওয়াজিশ মোহাম্মদ শাহমত জঙ্গ, তার সাথে তার বিয়ে হয়, কিন্তু তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না, যেই কারণে ছোট বোন আমিনা বেগমের ছেলে সিরাজউদ্দৌলার ভাই ইকরামউদ্দৌলাকে তিনি পোষ্যপুত্র হিসেবে নিয়েছিলেন। তারপরে এই যে আমাদের হচ্ছে নওয়াজিশ মোহাম্মদের একজন সেনাপতি ছিল, সেনাপতি হচ্ছে হোসেন কুলি খাঁ, তার সাথে অনৈতিক সম্পর্কের একটা কথাবার্তা ছিল। এখন সেটার কারণে আমাদের আলীবর্দী খান নির্দেশ দেন সিরাজউদ্দৌলাকে যে হোসেন কুলি খাঁকে তুমি মাইরা ফেলো, এবং সিরাজউদ্দৌলা তাকে হত্যা করেন। এবং এই যে হত্যা করলো, এক যে রাজমাতা হওয়ার যে স্বপ্নটা ছিল ইকরামউদ্দৌলা মইরা যাওয়ার পরে আমাদের ঘসেটি বেগমের মধ্যে, সেই স্বপ্নটা পূরণ হওয়ার যে সম্ভাবনাটা বেঁচে ছিল সেইটা আলটিমেটলি থাকলো না। দুই, তার সাথে যার হচ্ছে অনৈতিক সম্পর্ক ছিল, যাকে মনে মনে সে লাইক করতো, তাকে সিরাজউদ্দৌলা হত্যা করছে। সো এই যে চতুর্মুখী একটা আক্রোশ এই ঘসেটি বেগমের সিরাজের প্রতি ছিল, এবং আলটিমেটলি সেটার কারণে তিনি কখনোই সিরাজউদ্দৌলাকে মেনে নিতে পারেন নাই, সিরাজউদ্দৌলার যেই হচ্ছে রাজত্ব সেটাকে তিনি কখনোই মেনে নিতে পারেন নাই। এবং সর্বশেষ তাকে হচ্ছে এই যে ঢাকায় অন্তরীণ করা হয়, এবং পরবর্তীতে মিরনের চক্রান্তে বুড়িগঙ্গা এবং শীতলক্ষার সন্ধিস্থলে ফেলে দিয়ে তাকে মেরে ফেলা হয়। ক্লাইভ ইংরেজ যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোর মধ্যে সব থেকে মানে কি জানি বলে সব থেকে কুচক্রী। আমরা যখন উপন্যাসটা পড়ছি, উপন্যাসের মধ্যে আমাদের ছিল হচ্ছে কি জানি বলে ওইটা মজিদ। মজিদ ছিল সব থেকে কুচক্রী, সব থেকে বুদ্ধিমান মানুষ। এই যে ক্লাইভ যে, সেও ছিল ওইরকম কুচক্রী, ওই রকমই বুদ্ধিমান মানুষ। উশৃঙ্খলতার কারণে বাপ মা ওরা হচ্ছে কন্ট্রোল করতে পারে না, এই কারণে ইংরেজদের কাছে দিয়ে বললো যে তোমরা যাও, এরা নিয়ে যাই ব্যবসায় লাগিয়ে দাও। যখন ব্যবসায় লাগিয়ে দিল, শুরুর দিকে এর কাজ ছিল একটু মজদুরি টাইপের, ওই যে মালপত্র ওজন করা, তারপরে এগুলো হচ্ছে বাছাই করা, এই ধরনের কাজকর্ম করতো। তো এই ধরনের কাজকর্ম করতে তারা আসলে ভালো লাগতো না। সো আলটিমেটলি পরবর্তীতে হচ্ছে কোম্পানির চাকরি দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হইলো। ভারতবর্ষে যখন পাঠিয়ে দেওয়া হইলো, তখন বোম্বাই মানে আলটিমেটলি এখন হচ্ছে মুম্বাই, ওই মুম্বাইয়ের মারাঠা জলদস্যুদের বিরুদ্ধে উনি হচ্ছে যুদ্ধে জয়লাভ করলো। যখন যুদ্ধে জয়লাভ করলো, তখন ধীরে ধীরে প্রমোশন হওয়া শুরু হইলো, এবং সেইখান থেকে উনি হচ্ছে ওই যে আরেকটা বিষয় যেটা ধূর্ত মানে চালাক তো ছিলই, সেই সাথে ওনার সাহসের মধ্যেও কোনো কমতি ছিল না। এরকমও হয়েছে যে উনি হচ্ছে যখন ওনার ডিপ্রেশন পিরিয়ড চলতেছিল ছোটকালে, সেই সময় উনি 2বার সুইসাইড করারও ডিসিশন নিয়েছিলেন, এবং আলটিমেটলি উনি কিন্তু সুইসাইডের মাধ্যমে মৃত্যুবরণ করেন। সুইসাইডের কারণটাও ছিল এরকম যে উনি এই যে সিরাজউদ্দৌলা এবং এই যে রাজা যারা ছিল এদেরকে পরাজিত করে পুরো বাংলাটাকে দখল করে নিল। এবং সেই সময় উনি যখন হচ্ছে ইংল্যান্ডে ফেরত যান, সেই সময় তার বার্ষিক আয় ছিল 4 লক্ষ টাকা। তুমি জাস্ট একটু চিন্তা করো, 1757 থেকে 1760 সালের যেই সময়কালটা, সেই সময় 4 লক্ষ টাকা এক বছরে ইনকাম করা আসলে কত টাকা হইতে পারে। তো এই যে বার্ষিক আয় 4 লক্ষ টাকা, এইটার হিসাব নিকাশ ওইরকম তো আসলে ক্লিয়ার ছিল না, এবং ব্রিটিশ রাজের পক্ষ থেকে ওনার কাছে যখন হিসাব চাওয়া হইলো, ক্লিয়ার করে হিসাব নিকাশ দিতে পারলো না, এবং তার এগেনস্টে হচ্ছে দুর্নীতি বা এই ধরনের যে অ্যালিগেশন সেগুলো নিয়ে আসা হইলো। তো ও তখন হচ্ছে কষ্ট পাইলো, মারাত্মক ডিপ্রেশনে চলে গেল যে আমি যে দেশটাকে দখল করে ব্রিটিশ রাজের হাতে তুলে দিলাম, সেই ব্রিটিশ রাজ আমার এইভাবে হিসাব নিচ্ছে, আমাকে এইভাবে অবিশ্বাস করতেছে, আমার এগেনস্টে এরকম অ্যালিগেশন নিয়ে আসতেছে। এই কারণে সে ডিপ্রেশনে পড়ে আলটিমেটলি আত্মহত্যা করে। এরপরে আমাদের আছে হচ্ছে উমিচাঁদ। একেবারে সব থেকে লোভী চরিত্রগুলা যারা আছে তাদের মধ্যে হচ্ছে আমাদের উমিচাঁদের কথা আসে। তো উনি প্রথমে গোমস্তা, গোমস্তা মানে কি? গোমস্তা মানে হচ্ছে যারা খাজনা টাজনা সংগ্রহ করে।
সো উনি প্রথমে কলকাতায় এসে গোমস্তার কাজ করতো, মানে ওই যে কৃষকরা যে খাজনাটা দিত সেই খাজনাগুলা গ্রহণ করার কাজটা করতো। দিনে দিনে উনি দালালি ব্যবসা করে, দালালি ব্যবসা বলতে মানে কি, মানে হচ্ছে তোমার একজনের সাথে আরেকজনের ডিল করায় দেওয়া, মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে যে ভূমিকা পালন করে তাকেই আলটিমেটলি দালাল বলা হয়। সো দালালি ব্যবসা করে উনি হচ্ছে কোটি টাকার মালিক হয়ে গেছিলেন। কোটি টাকা মানে আমরা এখনকার যুগেও কোটি টাকার যদি চিন্তা করি তাহলে শূন্য গুনতে গুনতে আমরা হচ্ছে হাঁপায়া যাই। তখনকার যুগে উনি কোটি টাকার মালিক ছিলেন। বেসিক্যালি উনি ছিলেন হচ্ছে সুদী কারবারি, সুদের উচ্চ সুদে, বিশাল সুদে উনি টাকা ধার দিতেন এবং সেইখান থেকে উনি হচ্ছে প্রচুর সহায় সম্পত্তির মালিক হয়েছিলেন। কিন্তু আলটিমেটলি টাকার কাছে উনি হচ্ছে নিজেকে বিক্রি করে দিতেন, টাকার জন্য উনি যে কোনো কাজ করতে রাজি ছিলেন। কিন্তু ওই যে নবাব পরাজিত হইলে তাকে 20 লক্ষ অথবা 30 লক্ষ টাকা দেওয়া হবে, এইটা নিয়ে বইতে দুই জায়গায় দুই রকম তথ্য দেওয়া, কোন জায়গায় দেওয়া 20 লক্ষ, কোন জায়গায় দেওয়া 30 লক্ষ। সো তোমরা দুইটাই দেখে রাখবা, অপশন অনুসারে তোমরা হচ্ছে অ্যান্সারটাকে ঠিক করে নিবা। এমন কথা হচ্ছে যে 20 লাখ অথবা 30 লাখ টাকার যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা আলটিমেটলি একটা ফেক চুক্তি ছিল এবং সেইখান থেকে উনি যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা পান নাই। তো এই যে টাকা না পাওয়ার শোক, এই শোকে উনি পাগল হয়ে যান এবং পথে পথে ঘুরে অকালে মারা যান। এরপরে আসা হচ্ছে ওয়াটস এবং ওয়াটসন, দুইটা আলাদা ক্যারেক্টার, এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখো। ওয়াটস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির পরিচালক। তার সাথে হচ্ছে নারীদের ছদ্মবেশে ষড়যন্ত্রের সবাই উপস্থিত হয়ে মির্জাফর ওদের সাথে হচ্ছে পরামর্শ করত। তারপরে নবাব তাকে বন্দী করলো, একাধিকবার শুলে চড়িয়ে হত্যা করার পরামর্শও দেয়। কিন্তু রাজবল্লভ বা এই যে আমাদের নবাবের পক্ষ, মানে নবাবের দিকের যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের পরামর্শে শেষ পর্যন্ত নবাব ওয়াটসকে ক্ষমা করে দেয়। আর এদিক থেকে ওয়াটসন যিনি ছিল তিনি ছিলেন অ্যাডমিরাল। অ্যাডমিরাল মানে হচ্ছে নৌবাহিনীর প্রধান, এখানে বলা হয়েছে নৌবাহিনীর প্রধান যিনি তাকেই বলা হয় অ্যাডমিরাল। সো উনি হচ্ছে কলকাতা দখল করছিলেন। আর তার সাথে সাথে হচ্ছে জাল দলিলে উনি আলটিমেটলি হচ্ছে অন্যান্য যে কোম্পানির ষড়যন্ত্রকারী যারা ছিল তাদেরকে খুব একটা পাত্তা দিতেন না, এরকম গ্রাহ্য করতেন না। সেই কারণে উনি চাঁদকে ফাঁকি দেওয়ার জন্য যে জাল দলিলটা করা হয় সেই দলিলে সবাই সই করলেও ওয়াটসন সেইখানে আমাদের সই কিন্তু করে নাই। তারপরে উনি হচ্ছে পলাশির যুদ্ধের 2 মাস পরে অসুস্থ হয়ে কলকাতায় মারা গেছে। আর হলওয়েল উনি হচ্ছে একজন ডাক্তার ছিল, বাট ডাক্তার হইলো আলটিমেটলি ওই যে ডাক্তার হইলো লক্ষ লক্ষ টাকার মালিক ছিল এবং এই টাকাগুলো কিভাবে হয়েছে এটা নিয়ে তোমরা নাটকের শুরুর দিকেই দেখছো যে হচ্ছে দুর্নীতিবাজ বলে ওকে হচ্ছে সম্বোধন করা হয়েছে। তো সেইখান থেকে উনি হচ্ছে আমাদের ওনার সম্পর্কে সব থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা হচ্ছে উনি যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামের একটা কাহিনী বানাইছিলেন, ভাবছিলেন যে ইংরেজদের মধ্যে তোমার হচ্ছে এই যে 15 ফুট চওড়া আর 18 ফুট লম্বা একটা ঘরে 146 জন ইংরেজকে বন্দি করে রাখা হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে যে সকালবেলা 123 জন মারা গেছে। জাস্ট একটু কল্পনা করো, 15 ফুট লম্বা আর 18 ফুট চওড়া একটা ঘরে 146 জন মানুষ ধরে কি না। আমাদের ইউনিভার্সিটি লাইফের এক্সপেরিয়েন্স একটু শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। এরকম হয়েছে যে একটা সময় আমরা হয়তো গণরুম বলে তোমরা একটা কথা শুনছো, একটু ভয় হয়তো লাগতে পারে যে আমরা এক রুমের ভেতর অনেকজন মানুষ থাকতাম, কতজন থাকতাম সেটা আর বললাম না। তো এখন ওইখানে যখন থাকতাম তখনও তোমার এইখানে যে আকারটা বলা হয়েছে মোটামুটি ধরা যায় যে এই সাইজেরই ঘর হইতে পারে। তো ওই ঘরে যখন আমরা থাকতাম মোটামুটি বেশ একটা হিউজ অ্যামাউন্টের মানুষজন ওইখানে থাকতাম। তো ওইখানে যখন থাকতাম তখনও কিন্তু একেবারে 100 জন মানুষ যে থাকতো এরকম বিষয়টা না, বা 100 জন মানুষ যে ওইখানে ধরবে এটা আসলে বাস্তব সম্বন্ধ কোনো বিষয় না। একজন মানুষের তুমি আকার আকৃতি বা তার যে আয়তনটা সেইটা হিসাব করো, আর তার সাথে তুমি এই গর্তটার যদি আয়তনটা হিসাব করো করে ম্যাথমেটিক্যালি তুমি 146 জনকে এখানে ধরাইতেই পারবে না। কিন্তু আমাদের হলওয়েল এই কাহিনীটা ফাঁদছে বেসিক্যালি এই যে সিরাজ এবং এদের বিরুদ্ধে তোমার হচ্ছে মানুষজনের মনের ভেতরে একটা রাগ, একটা ক্রোধ, এটা জাগায় তোলার জন্য। আর তারপরে হচ্ছে আমাদের রজার ড্রেক যিনি ছিলেন ইনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতার গভর্নর ছিলেন। মানিক চাঁদ যিনি ছিলেন উনিও নবাবের অন্যতম সেনাপতি যিনি ষড়যন্ত্র করছিলেন, প্রত্যেকটা ইনফরমেশনে দেওয়া আছে। বাদ বাকি যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো মোটামুটি বলে ফেলছি। এখন এদেরকে তোমাদের যদি একবার একটু করে পড়ে নাও, পিডিএফটাতে এখন আর খুব বেশি দাগাইতেছি না, পড়ে নিলে তোমরা এদের সম্পর্কে মোটামুটি যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে পেয়ে যাবা। জগৎ শেঠ উনি হচ্ছে জৈন সম্প্রদায়ের একজন মানুষ ছিলেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এমসিকিউতে আসে। আর অর্থলগ্নির ব্যবসায়ী ছিলেন। অর্থলগ্নি মানে হচ্ছে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করা তারপর এখান থেকে লাভ পাওয়া, এরকম। এরপরে হচ্ছে রাজবল্লভ যিনি উনি বিক্রমপুরের একজন বাঙালি বৈদ্য সম্প্রদায়ের লোক ছিলেন। সো এই যে কে কোন ক্যারেক্টার, মানে কে কোন জাতের কে কোন ক্যারেক্টারের লোক ছিল এই জিনিসটা একটু ইম্পর্টেন্স দিয়ে দেখো। আর সাথে হচ্ছে নৌবাহিনীর কেরানির পদে কাজ করতেন, কিন্তু পরবর্তীতে ঘসরি বেগমের স্বামী নওয়াজিশ খাঁর পেশকারের দায়িত্ব হিসেবে পালন করেন। তারপরে উনি হচ্ছে হোসেন কুলি খাঁ যখন মৃত্যুবরণ করেন তখন উনি ঢাকার দেওয়ান নিযুক্ত হন। ওকে, এরপরে রায়দুর্লভ উনিও হচ্ছে জানকীরামের ছেলে ছিল, অমাত্য জানকীরামের ছেলে রায়দুর্লভ। এখানে ওনার হচ্ছে পূর্বপুরুষের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, সো সেই অনুসারে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা হইতে পারে। আর তারপরে হচ্ছে উড়িষ্যা আক্রমণ, রাঘুজি ভৌসলা উড়িষ্যা আক্রমণ করলে রায়দুর্লভকে বন্দী করেন। 3 লক্ষ টাকা জরিমানা দিয়ে তিনি হচ্ছে মুর্শিদাবাদ চলে আসেন এবং রাজা রামনারায়ণের মুৎসুদ্দি মানে হচ্ছে কেরানি বা করণিক, মুৎসুদ্দি মানে হচ্ছে কেরানি,
সো কেরানির পদে নিয়োজিত হন এবং পরবর্তীতে মির্জা পলাশির যুদ্ধে ওনারা হচ্ছে ওই যে অন্যায়ভাবে নবাব সিরাজকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেন, যেটা বলতেছিলাম যে মীর মর্দানের দল মোটামুটি ওদেরকে কোণঠাসা করে ফেলছিল, বাট এই যে এরা মির্জাফর আর রায়দুর্লভ এরা দুইজন হচ্ছে অন্যায়ভাবে সিরাজকে যুদ্ধ বন্ধ করার পরামর্শ দেয়। এরপরে মোহাম্মদ বেগ, যার হাতে আলটিমেটলি আমাদের যেই নবাব সিরাজ ছিল, সেই সিরাজের আসলে আলটিমেট যে মৃত্যুবরণটা সেটা মোহাম্মদ বেগের হাতেই হয়, এবং মাত্র 10,000 টাকার বিনিময়ে সেই কি করে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে এবং ছুরিকাঘাতে আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। এরপরে আমাদের এখানে হচ্ছে এই নাটকটার ভেতরে বেশ কিছু জাতির নাম উল্লেখ করা হয়েছে, যেরকম হচ্ছে ডাচ। ডাচ বলতে বেসিক্যালি হল্যান্ড, হল্যান্ড বলতে নেদারল্যান্ড বোঝায় এখন। নেদারল্যান্ড, হল্যান্ড, তারপরে ওলন্দাজ, ডাচ সবগুলো আলটিমেটলি একই। সো এদেরকে হচ্ছে ওলন্দাজ বা ডাচ নামে পরিচিত ছিল। এরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতায় ডাচগণ ভারতবর্ষে ব্যবসা করার জন্য আসে 16 শতকে। এই জায়গা থেকেও তোমাদের হচ্ছে এমসিকিউতে প্রশ্ন হয়েছে যে ডাচরা প্রথম কোন সময়ে এসে এই ভারতবর্ষে ব্যবসা শুরু করে, 16 শতকে। তারপরে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয় 20 মার্চ 1602 সালে, এবং এইটাকে এসে মোটামুটি 21 বছর ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছিল এই দেশের সরকার। আর ভারতবর্ষে সে দেশের সরকার বলতে এই দেশের সরকার না, সে দেশের সরকার বলতে এই যে হল্যান্ড বা ডাচ যারা ছিল ওই দেশের সরকার। ভারতবর্ষে এরা বহুদিন ব্যবসা করে, কিন্তু ইংরেজদের সঙ্গে ওই যে প্রতিযোগিতায় আলটিমেটলি এরা টিকতে পারে নাই, যেই কারণে এদের পক্ষে উপনিবেশ তৈরি করাটা ওইভাবে সম্ভব হয় নাই। উপনিবেশ মানে কি, এক জায়গায় যে ব্যবসা করা এক জিনিস, কিন্তু সেই জায়গাতে যখন তুমি বসতি স্থাপন করবা, এই জায়গায় কিছু হচ্ছে সহায় সম্পত্তি ক্রয় করে নিবা, তারপরে সেটাকে কেন্দ্র করে তুমি তোমার হচ্ছে প্রতিপত্তি বিস্তার করতে শুরু করবা, এরকম কাজকর্ম যখন তুমি করো তখন সেটাকে বলা হয় হচ্ছে উপনিবেশ। একটা হচ্ছে তুমি সরাসরি আসলা, তুমি একজন বণিক, তুমি জাহাজ নিয়ে পণ্য নিয়ে আসলা, তারপরে এটা বিক্রি করলা, বিক্রি করে এখান থেকে লাভের টাকা নিয়ে তুমি চলে গেলা, এটা হচ্ছে বাণিজ্য। আর উপনিবেশ মানে হচ্ছে তুমি এইখানে এসে এখানে অফিস স্থাপন করবা, এখানে কারখানা স্থাপন করবা, করে এইখানে তোমার হচ্ছে একটা কি জানি বলে যে একটা ওই যে সায়েন্সের ভাষায় বলে না যে ইকোসিস্টেম, তুমি এইখানে একটা ইকোসিস্টেম ডেভেলপ করে ফেলবা, এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে উপনিবেশ। সো ভারতবর্ষের বহুদিন ব্যবসা করলে ইংরেজদের সাথে টিকতে না পারে আলটিমেটলি উপনিবেশটা এখানে স্থাপন করতে পারে নাই। আর এদের মধ্যে ফরাসি যারা, ফরাসিদের কথাও বলা হয়, এরাও বেসিক্যালি হচ্ছে ফ্রান্স থেকে আসছিল, আর এরাও ইংরেজদের সাথে ওইভাবে টিকতে পারে নাই। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1664 সালে। আচ্ছা দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা নাম কমন, একটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা ছিল হচ্ছে তোমার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর আরেকটা হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বেসিক্যালি সবগুলাই কিন্তু ইন্ডিয়াকে বেস করে এই কোম্পানিগুলো প্রতিষ্ঠিত করছিল, এবং এই কারণে এগুলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হয়। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বললে নরমালি আমরা বুঝি হচ্ছে ব্রিটিশদেরকে, বাট তোমাদের ফরাসি অথবা ডাচ ওরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ওরা যে কোম্পানিগুলো প্রতিষ্ঠা করছিল সেগুলোকেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের পন্ডিচেরি আর চন্দননগরে আমাদের ফরাসিদের একচেটিয়া প্রভাব বিস্তার ছিল, আর 1954 সাল পর্যন্ত এই দুটি স্থানে তারা বসতি এবং ব্যবসা পরিচালিত করছিল। এরপরে গুরুত্বপূর্ণ কিছু টিকার কথা বলা হয়েছে। ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম হচ্ছে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত একটা বাণিজ্য কুঠি, যেটা 1706 সালে নির্মিত হয়েছিল, এবং পরে এই কুঠি দুর্গ হিসেবে ব্যবহৃত হইতো। তার মানে বেসিক্যালি বাণিজ্যের জন্য এটা প্রতিষ্ঠা করা হয়, কিন্তু পরবর্তীতে ব্রিটিশদের যে যুদ্ধগুলো সেই যুদ্ধ কাজ পরিচালনা করার জন্য এটাকে তারা ইউজ করে। এবং আলীনগরের সন্ধি, এটাও একটা ইম্পর্টেন্ট চুক্তি। বেসিক্যালি 1757 সালের 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এবং ভারতের যে ব্রিটিশ প্রতিনিধি ছিল আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ, তাদের মধ্যে একটা চুক্তি হয়, এবং এই চুক্তির শর্ত অনুযায়ী তখন কলকাতা নগরী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। তার মানে কলকাতায় ব্যবসা করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি অথবা ডাচ যারা ছিল ওরা এইখানে এসে ব্যবসা করার সুযোগটা পাবে না। এখন চুক্তি অনুযায়ী ইংরেজদের সেখানে দুর্গ স্থাপন এবং টাকশাল প্রতিষ্ঠার সুযোগও কিন্তু ওরা লাভ করছিল। দুর্গ মানে ওরা এখানে অস্ত্র আমদানি করতে পারবে, ওরা নিজেদের হচ্ছে নিরাপত্তার জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে, এবং টাকশাল মানে নিজেদের হচ্ছে টাকা পয়সা এখানে ছাপানোর যে কাজটা, নিজেদের টাকা পয়সা জমা করা ছাপানো, এই কাজটাও কিন্তু ওরা এখানে করতে পারবে। এই অনুমতিটা ওরা আলীনগরের যে চুক্তিটা ওইটার মাধ্যমে পাইছিল। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের এই নাটক নিয়ে মোটামুটি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো, কথাবার্তা যেগুলো ছিল সেইগুলা। এখন এইখান থেকে আসো আমরা হচ্ছে আমাদের ব্যাকরণিক বিশ্লেষণগুলা, এটার গুরুত্ব কতখানি, এটার গুরুত্ব হচ্ছে অপরিসীম। সো এই ব্যাকরণিক বিশ্লেষণটা তোমরা তোমাদের মতো করে পড়ে নিবা। এখানে তোমরা দেখছোই যে এখানে হচ্ছে আমাদের শব্দ থেকে যত রকম ভাবে এটাকে বিশ্লেষণ করা সম্ভব সেইভাবে বিশ্লেষণ করে দেখানো হয়েছে, এবং এখানে সন্ধিটা শব্দ গঠনের ইয়ের ভিতরে দেখানো হইলো। আলটিমেটলি সন্ধিটা আমার শব্দ গঠনের উপায় না, এই জিনিসটা তোমাদের কাছে অলরেডি ক্লিয়ার। সো ওইটাকে হচ্ছে দাগ দিয়ে আলাদা করে দিলাম। এই শব্দগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা, কারণ এখান থেকে তোমরা দেখছো যে প্রত্যেকবারে যখন পরীক্ষা হয়, উদ্ভাসের পরীক্ষার কথা বলো অথবা তোমাদের হচ্ছে ভার্সিটির পরীক্ষার কথা বলো, সব জায়গাতেই কিন্তু তোমার হচ্ছে গ্রামার রিলেটেড কোশ্চেন আসে। গ্রামার রিলেটেড কোশ্চেন বলতে তোমার প্রথম পত্র থেকে একটা শব্দ পিক করা হয়, এবং সেইটার থেকে তোমার হচ্ছে ব্যাকরণ সম্পর্কিত কোনো একটা প্রশ্ন করা হয়, ব্যাকরণের যে কোনো টপিক সম্পর্কিত হইতে পারে। তো সেই শব্দগুলো নিয়ে আমরা এই যে তোমাদের জন্য যে আয়োজনটা করছি, আমার বিশ্বাস, আমার আশা তোমরা এই জিনিসটা পড়ে রাখবা,
এখন আসো আমরা হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্নগুলো দেখে নিই। তো বিগত বছরের প্রশ্নের দিকে তাকাইলে প্রথমে আমাদের এখানে আসে হচ্ছে সুবচন নির্বাসনে। এই সুবচন নির্বাসনেটা এটা হচ্ছে আমাদের কোন ধরনের রচনা? ভাইয়া শর্ট ব্রেক, অবশ্যই ব্রেক দিব আমরা, হচ্ছে এই প্রথম পত্রের এই জায়গাটা শেষ করে আমরা ব্রেকে যাব। ওকে ওকে আসো। আমাদের হচ্ছে সুবচন নির্বাসনে, এটা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে আমার একটা নাটক। এরপরে আমাদের এইখানে আছে হচ্ছে প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, উক্তিটি কার? উক্তিটা উপরের কোনো কারোই না, উক্তিটা এইটা যে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা যখন যুদ্ধে পরাজিত হয়ে নতুন করে সৈন্য সংগ্রহ করে তার যুদ্ধটা পরিচালনা করার জন্য রাজদরবারে ফেরত আসলেন, তখন জনৈক ব্যক্তি, একজন লোক, ওনাকে হচ্ছে সিরাজউদ্দৌলাকে বলে যে প্রাণের ভয়ে কে না পালাই হুজুর। এখন সিরাজউদ্দৌলা তখন প্রতিবাদ করে বলে যে না, আমি প্রাণের ভয়ে পালাই নাই, যুদ্ধের নীতি অনুসারেই আমি আসলে পলায়ন করছি। যুদ্ধ আমি এখানে হচ্ছে ওইখানে যেহেতু আমার যারা সেনাপতি ছিল এবং যারা হচ্ছে আমার সাথে ছিল, তারা আমাকে পরামর্শ দিয়েছে যে হুজুর আপনি এখানে হচ্ছে জিততে পারবেন না, আপনি যান, আপনি আপনার প্রাণটা বাঁচান এবং সৈন্য সংগ্রহ করে আপনি পুনরায় আপনার স্বাধীনতাটাকে উদ্ধার করেন। সো যুদ্ধের নীতি অনুসারে আমি পালাইছি, আমি কাপুরুষের মতো প্রাণ ভয়ে জীবন বাঁচানোর জন্য পালাই নাই, এই কথাটা সিরাজ প্রতিবাদ করছিল। এবং এইখানে প্রাণ ভয় কে না পালাই হুজুর, এই উক্তিটা করছে হচ্ছে আমাদের জনৈক ব্যক্তি। কোন ব্যক্তি করছে এটার নাম বইতে উল্লেখ নাই, এটা হচ্ছে আমাদের উপরের কোনোটি নয়, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আমাদের আছে হচ্ছে সিরাজের পতন কে না চায়, এই সংলাপটা কার? সিরাজের পতন কে না চায় এই সংলাপটা হচ্ছে আমাদের ঘসেটি বেগমের। ওনাদের সম্পর্ক ওই যে হচ্ছে ঘসেটি বেগমের প্রথম যেই দৃশ্যটা আছে তোমাদের নাটকে, 4টা দৃশ্যের মধ্যে প্রথম দৃশ্যের 3 নাম্বার অঙ্কের দিকে দেখবা যে ওইখানে তোমার হচ্ছে ঘসেটি বেগমের বাসায় একটা জলসা বসছে, ওইখানে যতগুলো ষড়যন্ত্রকারী মানুষজন মোটামুটি সবাই উপস্থিত, এবং তাদের সাথে কথাবার্তার এক প্রেক্ষিতে ঘসেটি বেগম বলে যে সিরাজের পতন কে না চায়। এরপরে তা বলে বাঙালি কাপুরুষ নয়, উক্তিটা কে করছে? উক্তিটা করছে আমাদের হচ্ছে ওয়ালি খান। যখন আমাদের যুদ্ধ চলতেছিল, প্রথমেই যে যুদ্ধটা হয় আমাদের হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গের যে যুদ্ধটা, ওই যুদ্ধে যখন হচ্ছে ইংরেজ পক্ষের সৈন্যরা পালায়া যাইতেছে, তখন পালায়া যাওয়ার আগে 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 ওরা হচ্ছে এসে আমাদের ওই যে আমাদের কোন একটা ক্যাপ্টেন, এক্সাক্ট নামটা এখন মনে পড়তেছে না, তিনি হচ্ছে বাঙালিদেরকে বলে যে প্রাণপণে যুদ্ধ করো সাহসী সৈনিক, বা বাঙালিদেরকে হচ্ছে উনি কটাক্ষ করে দিয়ে একটা কথাবার্তা বলতেছিলেন এরকম। তো ওই সময় ওয়ালি খান এসে হচ্ছে ওনার প্রতিবাদ করে বলে যে বাঙালি আসলে কাপুরুষ নয়, টাকার জন্য ইংরেজদের হয়ে যুদ্ধ করতেছে ঠিকই, কিন্তু বাঙালিরা কাপুরুষ না, তুমি ইন্সপায়ার করো অথবা না করো, বাঙালিরা ঠিকঠাকই যুদ্ধ করবে, তোমার এইটা নিয়ে টেনশন করার দরকার নাই। এরপরে সিরাজউদ্দৌলার নাটকের দৃশ্য সংখ্যা কয়টা? দৃশ্য সংখ্যা হচ্ছে 12টা, টোটাল অঙ্ক হচ্ছে 4টা আর দৃশ্য হচ্ছে 12টা। এরপরে আছে হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটি কতটি অঙ্কে রচিত? এই যে 4টা অঙ্কে রচিত। এরপরে আছে হচ্ছে ডাচরা ব্যবসা করার জন্য কোন শতকে প্রথম ভারতবর্ষে আসে? ওই যে বলছিলাম ওরা হচ্ছে 16শ শতকে ভারতবর্ষে প্রথম আসে। এরপরে সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের স্থান কোনটা? মাত্রই তোমাদের বলতেছিলাম যে ঘসেটি বেগমের বাড়িতে বৈশা ওইখানে হচ্ছে ওরা ষড়যন্ত্র করতেছিল, সেই জায়গায় ঘসেটি বেগম উক্তিটা করছিল যে সিরাজের পতন কে না চায়। তো এই যে এই উক্তিটা করার যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, ঘসেটি বেগমের বাড়ি। এরপরে আমাদের আছে হচ্ছে হি ইজ এ ডেড হর্স, কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? একটু তোমরা বলতো যে এটা কার সম্পর্কে উক্তিটা করা হইতে পারে? হি ইজ এ ডেড হর্স, খ বি মীর মর্দান, সিরাজ। গুড, যারা সিরাজ উত্তর করছো তারা ঠিক বলছো। সিরাজউদ্দৌলা, ওই যে বলতেছিলাম না যে ইংরেজরা বারবার হচ্ছে লোকজনকে ইন্ধন যোগাইতেছিল যে তোমরা সিরাজরা মাইরা ফেলাও মাইরা ফেলাও, ওরা যদি মাইরা না ফেলাও তাহলে তোমাদের রাজত্ব এটা টিকবে না টিকবে না। এই যে ইন্ধন দেওয়ার সময় আমাদের হচ্ছে সিরাজউদ্দৌলার কে উদ্দেশ্য করে বলা হয়েছিল, সিরাজউদ্দৌলাকে না, তো সিরাজউদ্দৌলার সম্পর্কে বলা হয়েছিল যে হি ইজ এ ডেড হর্স। এরপরে সিরাজউদ্দৌলা নাটকে দ্য ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? দ্য ব্রেভেস্ট সোলজার, এটা অবশ্যই আমাদের হচ্ছে মীর মর্দান। দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড, এটা আমাদের সাফরে উক্তি করছিল। তো এই যে ব্রেভেস্ট সোলজার, সব থেকে সাহসী যে যোদ্ধা ছিল সে ছিল হচ্ছে মীর মর্দান। সে যখন মারা যায় তখন আমাদের সাফরে উদ্ধৃতি করে যে দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। এরপরে হচ্ছে কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? ওই যে তোমাদেরকে শুরুতে যখন কবি পরিচিতি পড়াইতেছিলাম তখন বলছিলাম যে আমাদের যে সিকান্দার আবু জাফর, উনি বেসিক্যালি হচ্ছে একজন কবি, কিন্তু কবি হইলেও উনি কি করছে, উনি হচ্ছে এই নাটক রচনা করছে, উনি হচ্ছে অনুবাদ গ্রন্থ রচনা করছে, উপন্যাস লিখছে। সো এদের মধ্যে আমাদের হচ্ছে দেখো ওইটাকে ধরে নিয়ে প্রশ্ন করছে যে কোন কবি নবাব সিরাজউদ্দৌলার চরিত্র নির্ভর নাটক রচনা করেন? সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের সিকান্দার আবু জাফর।
তোমরা এখন যখন নাটকটা পড়তেছো তোমাদের কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নটা একেবারে হচ্ছে অনেক ইজি, এটা দেখলেই বলে দেওয়া যায়। কিন্তু যদি যখন তুমি চিন্তা করো যে এটা হচ্ছে তোমার পরীক্ষার ভেতর একেবারে হজবরল টাইপের, সব পরীক্ষাতে তো আর তোমার বাংলা ইংরেজি এরকম করে ভাগ করে দেওয়া থাকে না। বেশ কিছু ইউনিভার্সিটি আছে যে পরীক্ষাগুলোতে দেখা যায় যে বাংলা প্রশ্ন এক জায়গাতে, ধরো তোমার 3 নম্বরে একটা বাংলার প্রশ্ন, এরপরে 32 নম্বরে একটা বাংলার প্রশ্ন, এর মধ্যে আবার ধরো 19 বা 22 নম্বরে একটা বাংলার প্রশ্ন দিয়ে রাখছে এরকম। এর মধ্যে হুট করে যখন তুমি পাবা তখন এটা যে বাংলা থেকে প্রশ্নটা হয়েছে নাকি সাধারণ জ্ঞান থেকে হয়েছে তুমি কনফিউজড হয়ে যাবা, এবং ওই প্রেক্ষাপটে একটু চিন্তা করে দেখো প্রশ্নটা কিন্তু কঠিন আছে। ওকে, এরপরে হচ্ছে এখন থেকে কারো শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না। সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি হচ্ছেন মীর জাফর। মীর জাফর যখন সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হইলো, উনি যখন মসনদে বসলেন, তখন এই যে সকল মানুষজনের ভেতরে একটা আক্ষেপ ছিল, আলটিমেটলি নবাব দরবারের যে লোকজন তাদের সাথে কিন্তু হচ্ছে বাঙালি সাধারণ যে মানুষজন তাদের খুব বেশি সম্পর্ক ছিল না। নাটকে যদিও একটা দৃশ্য এইভাবে দেখানো হয়েছে যে লবণের কুঠির একজন কর্মচারী এসে সিরাজের কাছে হচ্ছে আকুতি জানাইছে যে আমাকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, এবং সেটা শুনে নবাব এখানে হচ্ছে বলছে যে আমি নিজের কাছে নিজের জবাব চাই, আমি হচ্ছে জবাবদিহি করতে চাই, এরকম কথাবার্তা বলছে। কিন্তু তোমার হচ্ছে আলটিমেটলি কিন্তু রাজাদের সাথে সাধারণ মানুষের যে সম্পর্কের জায়গাটা ওইটা অত বেশি স্ট্রং ছিল না। এবং এরকমও বলা হয় যে সিরাজকে যখন হচ্ছে বেঁধে নিয়ে আসা হইতেছিল তখন যদি এই যারা রাস্তায় দাঁড়ায় যে জনগণগুলো এই ঘটনাটা দেখতেছিল তারা যদি ইংরেজদেরকে উদ্দেশ্য করে একটা করে পাথরও নিক্ষেপ করতো তাহলে ইংরেজরা এখানে টিকতে পারতো না। কিন্তু তারা চিন্তা করতেছে যে আচ্ছা ঠিক আছে, রাজা হারছে, একটা রাজা যাবে আরেকটা রাজা আসবে, ওইটা যাবে আরেকটা আসবে, আমাদের জীবন যেরকম ছিল সেরকমই তো থাকবে। সো ওদের ভেতরে আসলে এরকম জনসম্পৃক্ততা, রাজাদের মধ্যে যে জনসম্পৃক্ততাটা থাকা দরকার সেইটা ওদের মধ্যে ছিল না। এখন তাইলে রাজদরবারের যে মানুষজন তাদের কাছে সবাই বলতে কি ওদের আশেপাশে যে মানুষজনগুলো আছে ওদের এনভায়রনমেন্টে ওদের ইকোসিস্টেমের ভেতর যারা আছে তারাই তো হচ্ছে ওদের প্রিয় মানুষজন। তো মীর জাফর ওদের উদ্দেশ্য করে বলতেছে যে এখন থেকে কারো শান্তিতে আর কোন রকম বিঘ্ন ঘটবে না। তার মানে যার যত খুশি লুটপাট করতে পারো, যার যত খুশি টাকা সরাইতে পারো, যার যত খুশি দুর্নীতি করতে পারো, এখানে আর কেউ বাধা দিতে আসতেছে না। ওকে, এরপরে সিরাজউদ্দৌলা নাটকের ইনি কি নবাব নাকি ফকির, কে কাকে উদ্দেশ্য করে বলছে, এটা আমাদের ক্লাইভ বলছে মীর জাফরকে উদ্দেশ্য করে। যখন আমাদের মীর জাফর মসনদ ধরে দাঁড়ায় আছে কিন্তু ও সিংহাসনে বসতেছে না, বলতেছে ক্লাইভ এসে আমাকে বসায় দিবে তারপরে আমি এখানে বসবো, যখন ও এরকম ভাবে চিন্তা করতেছে তখন ক্লাইভ ওনাকে দেখে বলতেছে টিটকারি করে যে ইনি কি নবাব নাকি ফকির। এরপরে যত বড় মুখ নয় তত বড় কথা, এই উক্তিটা কার? যত বড় মুখ নয় তত বড় কথা, এই উক্তিটা হচ্ছে আমাদের প্লেটনের। প্লেটন এই উক্তিটা করছিল। এরপরে হচ্ছে ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে দেশপ্রেমিক নেতা। সামন্ত নবাব বলতে ওই যে বলতেছিলাম যে হচ্ছে মুঘল সম্রাটদের প্রতিনিধি ছিল, এবং সেইটা হইলেও এখানে ওনাকে দেশপ্রেমিক চরিত্র হিসেবে লেখক কল্পনা করছেন এবং ওনাকে দেশপ্রেমিক হিসেবে এইভাবে উপস্থাপন করছেন। এরপরে আছে হচ্ছে 30 lakhs of rupees is not a joke, এই উক্তিটা কার? তাহলে 30 lakhs of rupees মানে 30 লাখ টাকা, এটা কোনো জোক না, এটা কোনো হাসি মজা খেলার কথা না। এই কথাটা বলছে আমাদের রবার্ট ক্লাইভ। ওই যে উমিচাঁদের সাথে যে চুক্তির কথা বলা হয়েছিল সেইটা, যে উমিচাঁদকে চুক্তি মানে চুক্তিতে আমি দেখাবো যে হ্যাঁ তোমার আমি 30 লাখ টাকা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তোমার টাকাটা আমি দিব না, কারণ 30 লাখ টাকা এটা তো মুখের কথা না, ছেলের হাতের মোয়ানা, তুমি চাইলে আর আমি তোমার দিয়ে দিলাম। আমি যাব, আমি সঙ্গে যাব, কার উক্তি? এটা হচ্ছে আমাদের লুৎফার উক্তি। স্বামীর প্রতি তার যে ভালোবাসা সেইটা এখানে প্রকাশ পাইছে। আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো, এটা কার উক্তি? এটা উমিচাঁদের উক্তি। যখন সে টাকা পাইলো না তখন সে পাগল হয়ে চিৎকার করা শুরু করছে, আমার মাইরা ফেলাও, মাইরা ফেলাও। ক্লাইভ কোন জায়গার সন্ধির খেলাপ করছে? এইটা একটু অ্যান্সারে দাও তো দেখি। সি বলছে অনেকে, অনেকে বলতেছে ক। মুক্ত, তুমি যে আশাবাদ ব্যক্ত করছো এটার সাথে আমি একমত, বাট কিছু করার নাই, কপাল খারাপ। 1 ঘন্টা ব্রেক চাই। ওকে, আমাদের হচ্ছে ক্লাইভ আলীনগরের সন্ধি, এটাকে খেলাপ করছে। যারা সি আনসার করছো তারা সঠিক উত্তর দিছো। আর হচ্ছে পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে সৈন্য কতজন ছিল? সৈন্য ছিল মাত্র হচ্ছে 3000। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নাটক। এরপরে লিখিত প্রস্তুতি। লিখিত প্রস্তুতির ক্ষেত্রে যে মূল ভাবটা দেওয়া আছে এটা তোমরা পড়ে নিবা, তার সাথে এই যে সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখন। সিরাজউদ্দৌলা নাটকের করুণ রসের প্রাধান্যই অধিক ব্যাখ্যা করো। সিরাজউদ্দৌলা নাটকে আমরা দেখছি আলটিমেটলি সিরাজ মরে গেছে, ওনার যে স্ট্রাগলটা সেইটাই দেখানো হয়েছে, সুতরাং এখানে করুণ রস বা ট্রাজেডি যেটা আছে সেইটার প্রাধান্যই বেশি। তারপরে ব্রিটিশ সিংহ ভয়লেস গুটিয়ে নিলেন, এবার লজ্জার কথা বিশ্লেষণ করো। এইটা হচ্ছে ওই যে আমাদের হচ্ছে যখন ওই ফোর্ট উইলিয়ামের দুর্গ থেকে ইংরেজরা যখন পালাইয়া যাইতেছিল, পরাজয় বরণ করে নিতেছিল, সন্ধির পতাকা উঠাই দিছে, তখন ওদেরকে কটাক্ষ করে এই কথাগুলো বলা হয়েছে
আমাদের ওয়ালি খান এই কথাগুলো বলছিল। তারপরে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে, ব্যাখ্যা করো। তাহলে রজার ড্রেক ওই যে একই ঘটনা, ওইখানে হচ্ছে রজার ড্রেক, তারপরে কিলপ্যাট্রিক বা অন্যান্য যে হলওয়েল এই ধরনের যে মানুষজনগুলো ছিল তাদেরকে উদ্দেশ্য করে কটাক্ষ করে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন উক্তিটি কে কাকে উদ্দেশ্য করে বলছে? ফরাসিরা ডাকাত, ফরাসিদেরকে ইংরেজরা ডাকাত বলতো যে ওরা এখানে এসে তোমাদের টাকা পয়সা লুট করে নিয়ে যাবে। তো ওদেরকে হচ্ছে ওদের কটাক্ষের জবাব দিয়ে এই কথাটা বলা হয়েছিল। সিরাজউদ্দৌলা ক্ষতিপূরণ আর কলকাতা অভিযানের খরচ বাবদ ইংরেজের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন? ওদের যে সহায় সম্পত্তি সেটা বাজেয়াপ্ত করতে চান। ইংরেজ আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি? উক্তিটিতে ড্রেকের কোন ধরনের মনোভাব প্রকাশ পায়? দৃঢ়চেতা যে মনোভাব বা ওদের যেই হচ্ছে কি জানি বলে ওইটাকে, কথাটা এক্সাক্ট মনে পড়তেছে না, দৃঢ়চেতা মনোভাব, এটাই ধরে নেওয়া যায় যে হচ্ছে ইংরেজ আধিপত্য অত সহজেই মুছে যাবে নাকি। যখন ফোর্ট উইলিয়ামের দুর্গে পরাজিত হয়ে ওরা যে হচ্ছে একটা জাহাজে আশ্রয় নিল, খাবার দাবারের ঠিক ঠিকানা নাই, কোনো সাপ্লাই নাই, কোনো কিছু নাই, তখন আমাদের ড্রেক ও হচ্ছে দৃঢ় মনোবল দেখাইলো যে না, ইংরেজ রাজত্ব এত সহজে মুছবে না। যেরকম তোমাদের হচ্ছে একটা কথা প্রচলিত আছে ব্রিটিশ রাজত্ব সম্পর্কে, দা সান নেভার সেটস ইন দা ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ রাজত্ব সূর্য কখনো অস্তমিত যায় না। ওদের কনফিডেন্স লেভেলটা যতই মার খাক, যতই একেবারে হচ্ছে মাটিতে গড়াগড়ি যাক, এদের মধ্যে ওই কনফিডেন্সটা কখনো কমে না। তো এরকম হচ্ছে তোমাদের যে উক্তিগুলো দেওয়া আছে, এই উক্তিগুলো তোমরা হচ্ছে তোমাদের মতো করে পড়ে নিবা। তোমাদের রিটেন স্পেশাল যে বইটা দেওয়া আছে ওখানে সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর লেখক পরিচিতি অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। সো প্রথম পার্ট আমাদের আজকের মতো এই পর্যন্ত শেষ। এখন আসো আমাদের হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক। আমরা ব্রেক নিব, ব্রেক নিয়ে 10 মিনিট না 9 মিনিট, আমরা হচ্ছে 9টায় আবার শুরু করব। সো ব্রেক টিল 9 PM, ওকে।